ভোর ৬টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়াল না। ভোর ১০টা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে। ১০টা থেকেই খারাপ হতে থাকে। চূড়ান্ত রকমের খারাপ হয় ২টার দিকে, তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে, তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না, সবার বেলায় ঘটে তা তিনি জানেন না। প্রায় ভাবেন একে একে জিজ্ঞেস করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। অপরিচিত মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতে ভালোও লাগে। সেদিনে রিক্সা করে আসতে আসতে রিক্সাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিক্সাওয়ালার বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত অশান্তির সবের মূলে আছে মেয়ে ছেলে। মিসির আলি বললেন, এরকম মনে হওয়ার কারণ কি? সাসা মিয়া, এই দেখেন আমারে, আইজ আমি রিক্সা চালাই। এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদম রে গন্ধম ফল না খাওয়াইতো, তাহলে আইজ আমি থাকতাম বেহেশতে। বেহেশতে তো আর রিক্সা চালানোর কোনো বিষয় নাই। কি কোন সাসা মিয়া, গন্ধম ফল খাওয়ানোর কারণেই তো আইজ আমি দুনিয়ায় এসা পড়লাম। মিসির আলি রিক্সাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন। পরবর্তী ১০ মিনিট তিনি রিক্সাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো, নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। রিক্সাওয়ালা কি বুঝলো কে জানে। তার শেষ বক্তব্য ছিল, যাহাই কোন সাসা মিয়া, মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না। কলিং বেল আবার বাজছে। মিসির আলি বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন কে হতে পারে। ভিখিরি হবে না। ভিখিরিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা, তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায়। ঘুম ভাঙতে সে কারণেই দেরি হয়। পরিচিত কেউ হবে না। পরিচিতরা এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারোর সঙ্গেই নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে রাখে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তা অনুমান করা যাচ্ছে। অল্পবয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফট ভাব থাকে। তারা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বেল টিপবে, নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে। মিসির আলি পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন। বিস্মিত হয়ে গেলেন। তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেটেখাটো একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে কেউ সানগ্লাস পরে না। এই লোকটা কেন পড়েছে কে জানে। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মিসির আলি? জি। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে তার জন্য আমি পে করব। পে করবেন? জি, প্রতি ঘন্টায় আমি আপনাকে ১,০০০ টাকা করে দেব। আশা করি আপনি আপত্তি করবেন না। আমি কি ভেতরে আসতে পারি? আসুন। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনো হাত মুখ ধোয়া হয়নি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি অপেক্ষা করছি। ঘন্টা হিসেবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেবে কি এখন থেকে শুরু হবে, নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে? টাকার কথায় আপনি কি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি। চা খাবেন? খেতে পারি, দুধ ছাড়া। এক কাজ করুন, রান্নাঘরে চলে যান, কেতলি বসিয়ে দিন, ২ কাপ বানান, আমাকেও ১ কাপ দেবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হকচকিয়ে দিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে আপনাকে হকচকিয়ে দিলাম। বসুন, চা বানাতে হবে না। ৭টার সময় রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য আনিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁ দিকে ঘুরছেন। আমার মনে হচ্ছে আপনার বাচকটা নষ্ট। এজন্যই কি কালো চশমা পরে আছেন? জি, আমার বাচকটা পাথরের। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। মিসির আলি লক্ষ্য করলেন লোকটি শির দ্বারা সোজা করে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে, অবিকল সেই ভঙ্গি। মিসির আলি বললেন, আজকের খবরের কাগজ এখনও আসেনি। গতদিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বুলাতে চান। আমি খবরের কাগজ পড়ি না। একা একা বসে থেকে আমার অভ্যাস আছে। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আপনাকে আহত করে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন। লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় না। আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে একজন এসেছিল ভূত বিশারদ। সে নাকি গবেষণাধর্মী একটা বই লিখেছে যার নাম বাংলার ভূত। এদেশে যত ধরনের ভূত পেতনি আছে সবার নাম, আচার ব্যবহার বইয়ে লেখা। মেছো ভূত, গেছো ভূত, জলাভূত, শাকচুন্নি, কন্ধকাটা, কুনি ভূত, কুত্তি ভূত, আধি ভূত, সর্বমোট ১০৬ রকমের ভূত। মিসির আলি বিরক্ত হয়ে বলেছিলেন, ভাই আমার কাছে কেন?
আমি সারা জীবন ভূত নেই এটাই প্রমাণ করতে চেষ্টা করছি। কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এইটা কাইন্ডলি বলুন। আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে, আমি টেপ করে নেব। সানগ্লাস পরা বেটে ভদ্রলোক সেই পদের কেউ কিনা কে বলবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলি বললেন, ভাই বলুন কী ব্যাপার। প্রথমে আমার নাম বলি। এখন আমি আপনাকে আমার নাম বলিনি। আমার নাম রাশিদুল করিম। আমেরিকার টেক্সাস M&N বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক। বর্তমানে 1 বছরের স্যাবটিক্যাল লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো? তার দরকার নেই। কী জন্য আমার খোঁজ করছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে। সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই কোথায় ফেলবো? আমি কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন। আমার গোটা বাড়িটাই একটা অ্যাস্ট্রে। রাশিদুল করিম সিগারেট ধরিয়েই কথা বলা শুরু করলেন। তার গলার স্বর ভারী এবং স্পষ্ট, কথাবার্তা খুবই গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগেভাগেই জানেন। কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা, আগে থেকে ঠিকঠাক করা। প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলায় কথা বলতে পারেন না, ইনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে। সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না। আমার মাথার চুল সব সাদা। কলপ ব্যবহার করছি গত 4 বছর থেকে। আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি। মুখের চামড়া এখনও ভাঁজ পড়েনি। বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনও একজন 35 বছরের যুবকের মতো। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আমার গায়ে হলুদ। মেয়ে পক্ষীয়রা সকাল 9টায় আসবে। আমি ঠিক 8টায় এখান থেকে যাব। 8টা পর্যন্ত সময় কি আমাকে দেবেন? দেব। ভালো কথা। এটা নিশ্চয়ই আপনার প্রথম বিবাহ না? এর আগেও আপনি বিবাহ করেছেন? জি, এর আগে একবার বিয়ে করেছি। এটাই আমার দ্বিতীয় বিবাহ। আমি আগেও বিয়ে করেছি তা কী করে বললেন? আজ আপনার গায়ে হলুদ তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম। বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, এক একজন এক এক রকম। উত্তেজনার ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখন আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না। সেই দিনও আমি যথারীতি ক্লাসে গিয়েছি। গ্রুপ থিওরির উপর 1 ঘন্টার লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান। আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করছি। আমাকে 8-10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন। দয়া করে তা করবেন না। আমি আর 10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে MA ডিগ্রি নিয়ে আমি আমেরিকা যাই PhD করতে। MAতে আমার রেজাল্ট ভালো ছিল না, 10-টুনে 2nd ক্লাস। প্রাইভেট কলেজে কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তখন বন্ধুদের দেখা দেখি GRI পরীক্ষা দিয়ে ফেললাম। GRI পরীক্ষা কি তা কি আপনি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয়। আমি জানি। এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকান 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে গেলাম। PhD করলাম প্রফেসর হোবলের সঙ্গে। আমার PhD ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের ওপর। PhDর কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, RK এক্সপোনেনশিয়াল। RK হচ্ছে রাশিদুল করিম। PhDর পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম। সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করলো। আপনাকে পছন্দ করার কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না। আমার একটি চোখ পাথরের ছিল না। চেহারা তেমন ভালো না হলেও 2টি সুন্দর চোখ ছিল। আমার মা বলতেন রাশেদের চোখে জন্ম কাজল পরানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধার্তব্য নয়। আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কী পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কী পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। 30 বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি পজিশন পেয়ে গিয়েছি। ট্যানিওর পেতেও কোনো সমস্যা হবে না। জুডি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করলো। আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। জুডি চমৎকার একটি মেয়ে। 100 বছর সাধনার ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয়। বিয়ের 7 দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকো। উঠলাম হোটেল বেডফোর্ডে। দ্বিতীয় রাত্রির ঘটনা। ঘুমোচ্ছিলাম, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত 3:10 বাজছে। বাথরুমের দরজা বন্ধ, সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে উঠলাম। দরজা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে জুডি? কান্না থেমে গেল, তবে জুডি কোনো জবাব দিল না। অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম,
কি হয়েছে? ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়। ভয় পেয়েছো তো আমাকে ডেকে তোলোনি কেন? বাথরুমে দরজা বন্ধ করেছিলে কেন? জুডি জবাব দিল না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা কি আমাকে খুলে বলো। সকালে বলবো। এখনই বলো, কি দেখে ভয় পেয়েছো? তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছো মানে? আমি কি করেছি? জুডি যা বলল তা হচ্ছে রাত তার ঘুম ভেঙে যায়। হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। এই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ। যে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বেরুচ্ছে। সে ভয়ে কাঁপতে থাকে, তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করে। স্পর্শ করেই চমকে ওঠে, কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি। তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায়। টেবিল ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয়। ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সে একটিমাত্র খোলা চোখে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জুরি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই হলো ঘটনা। থামলেন কেন? 7টা বেজেছে। আপনি বলেছেন 7টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন থেকে মনে হচ্ছে অনেকের সঙ্গেই গল্প করেছেন। আপনার অনুমান সঠিক। 6 থেকে 7 জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, পুলিশের লোক আছে। পুলিশের লোক কেন? গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কী জন্যে। চা চলে এলো। চায়ের সঙ্গে পরোটা ভাজি। মিসির আলি নাস্তা করলেন। রাশেদুল করিম সাহেব পরপর 2 কাপ চা খেলেন। আমি কি শুরু করব? জি, শুরু করুন। আমাদের হানিমুন মাত্র 3 দিন স্থায়ী হলো। জুডিকে নিয়ে পুরানো জায়গায় চলে এলাম। মনটা খুবই খারাপ। জুডির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ছুটে ঘর থেকে বের হয়ে যায়। আমি যখন জেগে উঠি তাকে সান্ত্বনা দিতে যাই, তখন এমনভাবে তাকায় যেন আমি একটা পিশাচ কিংবা মূর্তিমান শয়তান। আমার দুঃখের কোনো সীমা রইল না। সেই সময় নন অ্যাবিলিয়ান গ্রুপের উপর একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ, মানসিক শান্তি। সব দূর হয়ে গেল। অবশ্য দিনের বেলায় জুটি স্বাভাবিক। সে বদলাতে শুরু করে সূর্য ডুবার পর থেকে। আমি তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যা ড্রাগ ঘটিত। হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত। সেই সময় বাজারে হ্যালুসিনেটিং ড্রাগ এলএসডি প্রথম এসেছে। শিল্প সাহিত্যের লোকজন শখ করে এই ড্রাগ খাচ্ছেন। বড় গলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি। জুডি ফাইন আর্টসের ছাত্রী। ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক না। দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই। সে কখনও ড্রাগ নেয়নি। সাইকিয়াট্রিস্টরা তার শৈশবের জীবনে কোনো সমস্যা ছিল কিনা তাও বের করতে চেষ্টা করলেন। লাভ হলো না। জুডি এসেছে গ্রামের কৃষক পরিবার থেকে। এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না। তাদের জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক। সাইকিয়াট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন, কড়া ডোজের ফেনোবারবিটন। আমাকে বললেন, আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন। স্ত্রীর প্রতি, বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না। আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মগ্রহণ করেছে। সে যা বলছে তা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। জুডির কথা একটাই, আমি ঘুমোবার পর আমার দেহে প্রাণ থাকে না। একজন মৃত মানুষের শরীর যেমন অসার পড়ে থাকে, আমার শরীরও সেরকম পড়ে থাকে। ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে, পা নাড়ে, আমি তার কিছুই করি না। নিঃশ্বাস পর্যন্ত ফেলি না। গা হয়ে যায় বরফের মতো শীতল। একসময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরোতে থাকে এবং তখন আচমকা আমার বাঁ চোখ খুলে যায়। সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। সেই চোখের দৃষ্টি সাপের মতো কুটিল। জুডির কথা শুনে শুনে আমার ধারণা হলো হতেও তো পারে। জগতে কত রহস্যময় ব্যাপারই তো ঘটে। হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে। আমিও ডাক্তারের কাছে গেলাম, স্লিপ অ্যানালিস্ট। জানার উদ্দেশ্য একটাই, ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কিনা। ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন। একবার না, বারবার করলেন। দেখা গেল আমার ঘুম আর 10টা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয়। ঘুমের মধ্যে আমিও হাত পা নাড়ি। অন্য মানুষদের যেমন ঘুমের 3টি স্তর পার হতে হয়, আমারও হয়। ঘুমের সময় আর 10টা মানুষের মতো আমার শরীরের উত্তাপও 8 ডিগ্রি হ্রাস পায়। আমিও অন্য সবার মতো স্বপ্ন দুঃস্বপ্ন দেখি। জুডি সব দেখে শুনে বলল, ডাক্তাররা জানে না, ডাক্তাররা কিছুই জানে না। আমি জানি। তুমি মানুষ না। দিনের বেলা তুমি মানুষ থাকো, সূর্য ডোবার পর থাকো না। আমি কি হই তখন? তুমি পিশাচ বা এই জাতীয় কিছু হয়ে যাও। এইভাবে তো বাস করা সম্ভব না। তুমি বরং আলাদা থাকো। খুবই আশ্চর্যের ব্যাপার, জুডি তাতে রাজি হলো না।
অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে। স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর, স্ত্রীর পছন্দ নীল রং, ভেঙে গেল বিয়ে। আমাদের এত বড় সমস্যা, কিন্তু বিয়ে ভাঙল না। আমি বেশ কয়েকবার তাকে বললাম, জুডি তুমি আলাদা হয়ে যাও, ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করো, সারা জীবন তোমার সামনে পড়ে আছে, তুমি এইভাবে জীবনটা নষ্ট করতে পারো না। জুডি প্রতিবারই বলে, যাই হোক, যত সমস্যাই হোক, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান। রাশেদুল করিম সানগ্লাস খুলে ফেললেন। মিসির আলী তৎক্ষণাৎ বললেন, আপনার চোখ সুন্দর, সত্যিই সুন্দর। আপনার মা যে বলতেন চোখে জন্ম কাজল, ঠিকই বলতেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ কার ছিল জানেন? ক্লিওপেট্রার। অধিকাংশ মানুষের তাই ধারণা। এ ধারণা সত্যি নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের। ইংরেজ কবি শেলির চোখও খুব সুন্দর ছিল। আমার স্ত্রীর ধারণায় পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ আমার। জুডি বলতে এই চোখের কারণে সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ জানাতে চাচ্ছি। কী জন্য বলুন তো? কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি, সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে। আপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি, আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন। সো নাইস অফ ইউ স্যার। 8টা প্রায় বাজতে চলল। গল্পের শেষটা বলি। জুডির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যায়, 2-1 ঘন্টা ঘুম হয়, বাকি রাত জেগে বসে থাকে। মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, বারান্দায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদে। এমনই এক রাতের ঘটনা, জুলাই মাস, রাত 3:30টার মতো হবে। জুডির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। সে আমার বা চোখটা গেলে দিল। আমি ঘুমাচ্ছিলাম, নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। কী দিয়ে চোখ গেলে দিলেন? সুচালো পেন্সিল দিয়ে। আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে। তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তায় ছিলাম। মাথায় যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্য বালিশের নিচে প্যাড এবং পেন্সিল রাখতাম। আপনার স্ত্রী ঘটনার প্রসঙ্গে কী বক্তব্য দিয়েছেন? তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে কিছুই বলেনি, শুধু চিৎকার করেছে। তার একটি বক্তব্য, এই লোকটা পিশাচ। আমি প্রমাণ পেয়েছি। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। কী প্রমাণ আছে তা কি কখনো জিজ্ঞাসা করা হয়েছে? না। একজন উম্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানে হয় না। তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে। আমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু? না, অস্বাভাবিক মৃত্যু নয়। সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে। এইটুকুই আমার গল্প। আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি। আপনি সমস্যাটা কি বের করবেন, আমাকে সাহায্য করবেন। আমি যদি পিশাচ হই তাও আমাকে বলবেন। এই ফাইলের ভেতর জুডির স্কেচবুক আছে। স্কেচবুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে। এই কমেন্টসগুলি পড়লে জুডির মানসিক অবস্থা আঁচ করতে আপনার সুবিধা হতে পারে। 8টা বাজে, আমি তাহলে উঠি। আবার কবে আসবেন? আগামীকাল ভোর 6টায়। ভালো কথা, আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম? না, প্রকাশ পায়নি। জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন উঠছি। ছিল বলছে কেন? এখন কি নেই? ভদ্রলোক জবাব দিলেন না। রাশেদুল করিম চলে যাবার পর মিসির আলী ফাইল খুললেন। ফাইলের শুরুতেই একটা খামের ওপর মিসির আলীর নাম লেখা। মিসির আলী খাম খুললেন। খামের ভেতর ইংরেজিতে একটা চিঠি লেখা, সঙ্গে 4টি $100 নোট। চিঠি খুবই সংক্ষিপ্ত। প্রিয় মহোদয়, আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেয়া হলো। গ্রহণ করলে খুশি হব। বিনীত, আর করিম। মিসির আলী স্কেচবুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন। চারকোল এবং পেন্সিলে স্কেচ আঁকা। প্রতিটি স্কেচের নিচে আঁকার তারিখ। স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ, সবই ঘরোয়া জিনিস। একজোড়া জুতা, মলাট ছেঁড়া বই, টিভি, বুকশেলফ। স্কেচবুকের শেষের দিকে শুধুই চোখের ছবি। বিড়ালের চোখ, কুকুরের চোখ, মাছের চোখ এবং মানুষের চোখ। মানুষের চোখের মডেল যে রাশেদুল করিম তা বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে। মন্তব্যগুলি বেশ দীর্ঘ। যেমন একটি মন্তব্য, আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছি। মানুষের চোখ এক এক সময় এক এক রকম থাকে। ভোরবেলার চোখ এবং দুপুরের চোখ এক নয়। আরও একটি জিনিস লক্ষ্য করলাম, চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মুডের উপর বদলায়। বিষাদগ্রস্ত মানুষের চোখের আইরিশ থাকে অস্বচ্ছ। মানুষ যতই আনন্দিত হতে থাকে তার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে। আমার এই অবজারভেশন কতটুকু সত্য তা বুঝতে পারছি না। মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে, অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে। মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকে স্কেচবুকে লিখে রেখেছে। সব লেখাই পেন্সিলে, প্রচুর কাটাকুটি আছে।
কিছু লাইন রাবার ঘষে তুলেও ফেলা হয়েছে। 18/4/82। আমি ভয়ে অস্থির হয়ে আছি, নিজেকে বোঝানোর চেষ্টা করছি এই ভয় অমূলক, বুঝতে পারছি না। আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি, এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্য সুখকর নয়। সে নানানভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর। আজ আমাকে বলল, জুডি আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমোবো না, আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাববো, লেখালেখি করব, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, আমি দিনের বেলায় ঘুমাবো। একজন মানুষের জন্য 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, নেপোলিয়ন মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। আমি এই গভীর স্বল্পভাষী লোকটিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক, কিন্তু সে কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমার মন শান্ত করো, আমার ভয় দূর করে দাও। আবার অন্য দিনের আরেকটা লেখা। যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে বিস্মিত হয়ে আমি তাই দেখছি। রাশেদের ধারণা আমি অসুস্থ, সত্যি কি অসুস্থ? আমার মনে হয় না, কারণ এখনও ছবি আঁকতে পারছি। একজন অসুস্থ মানুষ আর যাই পারুক ছবি আঁকতে পারে না। গত 2 দিন ধরে ওয়াটার কালারে বাসার সামনে চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করেছিলাম, আজ সেই ফুল কাগজে বন্দি করেছি। অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম, ভালো হয়েছে। রাশেদ ছবি তেমন বুঝে বলে মনে হয় না, সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল। তারপর বলল, আমি যখন বুড়ো হয়ে যাব, বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেব, তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে। এই কথাটি সে আজ প্রথম বলেনি, আগেও বলেছে, আন্তরিক ভঙ্গিতে বলেছে। কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তখন তা টের পাওয়া যায়। আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে, তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নেই। 21/5/82। আমি ছবি আঁকতে পারছি না, যেখানে নীল রং চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছি। ডাক্তার সিডেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে, কেন জানি খুব বমি হচ্ছে। আজ দুপুরে অনেকক্ষণ ঘুমালাম। মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম। সুন্দর স্বপ্ন আমি অনেকদিন দেখি না, অনেকদিন দেখি না। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? শুনেছি পাগলরাই একই কথা বারবার লেখে, কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায়। বৃহস্পতিবার কিংবা বুধবার, আজ কত তারিখ আমি জানি না। বেশ কয়েকদিন ধরেই দিন তারিখে গণ্ডগোল হচ্ছে। আজ কত তারিখ তা জানার কোনো রকম আগ্রহ বোধ করছি না, তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি, যাতে পরবর্তী সময় কেউ আমার লেখা পড়ে বুঝবে যে মাথা খারাপ হবার সময় একজন মানুষ কী ভাবে, কী চিন্তা করে। মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া। আমি এখন আলো সহ্য করতে পারি না। দিনের বেলায় দরজা জানালা বন্ধ করে রাখি, ঘর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকের এই লেখা লিখছি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা। মনে হয় সব কাপড় খুলে বাথটাবে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কেমন হয়েছে জানার জন্য পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম। আমি খুব সহজভাবে বললাম, আচ্ছা আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে? যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল, পাগলের লেখা বই বলতে কী বুঝাচ্ছেন? আমি বললাম, মানসিক রোগীদের লেখা বই। সে বলল, মানসিক রোগীরা বই লিখবে কেন? কেন লিখবে না, আমি তো লিখছি। বই অবশ্য নয়, ডায়েরি আকারে লেখা। ও আচ্ছা, আপনার বই ছাপা হোক, ছাপা হবার পরে অবশ্যই আমরা আপনার এই বইয়ের কপি সংগ্রহ করব। রাত 2:10। আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন। দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে। আমার মার অনিদ্রা রোগ আছে, কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রা রোগী। যাই হোক, আমি জেগেছিলাম। মা বললেন, জুডি তুই আমার কাছে চলে আয়। আমি বললাম, না, রাশেদকে ফেলে আমি যাব না। মা বললেন, আমি তো শুনলাম ওকে নিয়েই তোর সমস্যা। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই মা, আই লাভ হিম। চিৎকার করছিস কেন? চিৎকার করছি না মা, টেলিফোন রাখি, কথা বলতে ভালো লাগছে না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। রাশেদকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না। আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়েছে, সেও এখন রাতে ঘুমায় না। গ্রুপ থিওরির যে সমস্যাটা নিয়ে সে ভাবছিল সেই সমস্যার সমাধান অন্য কে নাকি বের করে ফেলেছে, জার্নালে ছাপা হয়েছে। সে গত পরশুই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে। শুধু তাই না, বারান্দার এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে। আমি সান্ত্বনা দেবার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম। সে কাঁদছে ঠিকই, কিন্তু তার বাঁ চোখ দিয়ে পানি পড়ছে, ডান চোখ শুকনো। আমি তাকে কিছু বললাম না, কিন্তু সে আমার চাউনি থেকে ব্যাপারটা বুঝে ফেলল। নিচু গলায় বলল, জুডি ইদানিং এই ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝেই দেখছি বাঁ চোখ দিয়ে পানি পড়ে। কথাগুলি বলার সময় তাকে এত অসহায় লাগছিল, আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। হে ঈশ্বর, এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো। স্কেচবুকের প্রতিটি লেখা বারবার পড়ে মিসির আলী খুব বেশি তথ্য বের করতে পারলেন না। তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে মেয়েটি তার স্বামীকে ভালোবাসে, যে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে। স্কেচবুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে। স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হলো না। তবে এই লেখাগুলি যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্কেচবুক নিয়ে গেলেই ওরা পাঠোদ্ধারের ব্যবস্থা করে দেবে। তবে মিসির আলির মনে হলো তার প্রয়োজন নেই, যা জানার তিনি জেনেছেন, এর বেশি কিছু জানার নেই। রাশেদুল করিম ঠিক 6টায় এসেছেন। মনে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলেন। ঠিক 6টা বাজার পর কলিং বেল হাতে রেখেছেন। মিসির আলি দরজা খুলে বললেন, আসুন। রাশেদুল করিমের জন্য সামান্য বিস্ময় অপেক্ষা করছিল। তার জন্য টেবিলে দুধ ছাড়া চা। মিসির আলি বললেন, আপনি কাটায় কাটায় 6টায় আসবেন বলে ধারণা করেই চা বানিয়ে রেখেছি। লিকার করা হয়ে গেছে বলে আমার ধারণা, খেয়ে দেখুন তো। ধন্যবাদ। মিসির আলি নিজের কাপ হাতে নিতে নিতে বললেন, আপনাকে একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার। আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি, তার জন্য কখনো অর্থ গ্রহণ করি না। আমি যা করি তা আমার পেশা না, নেশা বলতে পারেন। আপনার ডলার আমি নিতে পারছি না। তাছাড়া অধিকাংশ সময় আমি সমস্যার কোনো সমাধানে পৌঁছাতে পারি না। আমার কাছে 500 পৃষ্ঠার একটা নোট বই আছে। ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি। আপনি কি আমার সমস্যাটার কিছু করেছেন? সমস্যার পুরো সমাধান বের করতে পারিনি, আংশিক সমাধান আমার কাছে আছে। আমি মোটামুটিভাবে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। সেই সম্পর্কে আপনাকে আমি বলবো, আপনি নিজে ঠিক করবেন। আমার হাইপোথিসিসে কী কী ত্রুটি আছে, তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলি ঠিক করব। শুনি আপনার হাইপোথিসিস। আপনার স্ত্রী বলছেন ঘুমাবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান। আপনার হাত পা নড়ে না, পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন, তাই না? হ্যাঁ, তাই। স্লিপ অ্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের ঘুমের মতোই। ঘুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবেই নড়াচড়া করেন। জি, কয়েকবারই পরীক্ষা করা হয়েছে। আমি আমার হাইপোথিসিসে দুজনের বক্তব্যই সত্য ধরে নিচ্ছি। সেটা কিভাবে সম্ভব? একটিমাত্র উপায় সম্ভব। আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমোচ্ছিলেন না, জেগেছিলেন। কি বলছেন আপনি? আমি গতকালও লক্ষ্য করেছি, আজও লক্ষ্য করছি। আপনার বসে থাকার মধ্যেও এক ধরনের কাঠিন্য আছে। আপনি আরাম করে বসে নেই, শির দ্বারা সোজা করে বসে আছেন। আপনার দুটা হাত হাঁটুর উপরে রাখা। দীর্ঘ সময় চলে গেছে আপনি একবারও হাত বা পা নাড়াননি, অথচ স্বাভাবিকভাবে আমরা হাত পা নাড়ি, কেউ কেউ পা নাচান। ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন, মূর্তির মতো শুয়েছেন। চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা নিয়ে, গভীরভাবে ভাবছেন। মানুষ যখন গভীরভাবে কিছু ভাবে তখন এক ধরনের ট্রেন্সড স্টেটে ভাবজগতে চলে যায়। গভীরভাবে কিছু ভাবা হচ্ছে এক ধরনের মেডিটেশন। রাশেদুল করিম সাহেব। জি। অঙ্ক নিয়ে ওই ধরনের গভীর চিন্তা কি আপনি প্রায়ই করেন না? জি, করি। আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কী ঘটছে তা আপনার খেয়াল থাকে না? লক্ষ্য করেছি। আপনি নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন। লক্ষ্য করেননি? করেছি। তাহলে আমি আমার হাইপোথিসিসে ফিরে আসি। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার মাথায় অঙ্কের জটিল সমস্যা। আপনি ভাবছেন আর ভাবছেন, আপনার হাত পা নড়ছে না। নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে মনে হচ্ছে আপনি মৃত। ভালো কথা। আপনি কি লেফট হ্যান্ডেড পারসন? ন্যাটা। হ্যাঁ, কেন বলুন তো? আমার হাইপোথিসিসের জন্য আপনার লেফট হ্যান্ডেড পারসন হওয়া খুবই প্রয়োজন। কেন? বলছি, তার আগে শুরুতে যা বলছিলাম সেখানে ফিরে যাই। দৃশ্যটি আপনি দয়া করে কল্পনা করুন। আপনি এক ধরনের ট্রেন্স অবস্থায় আছেন। আপনার স্ত্রী জেগে আছেন, ভীত চোখে আপনাকে দেখছেন। আপনার এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই। তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন। তার ধারণা হলো আপনি মারা গেছেন। তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেয়ে গেলেন, কারণ আপনার গা হিমশীতল। গা হিমশীতল হবে কেন? মানুষ যখন গভীর ট্রেন্স স্টেটে চলে যায় তখন তার হার্টবিট কমে যায়, নিঃশ্বাস প্রশ্বাস ধীর হয়, শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এইটুক নেমে যাওয়া মানে অনেকখানি নেমে যাওয়া। যাই হোক, আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি তাকালেন, কিন্তু এক চোখ মেলে বা চোখে। ডান চোখটি তখনও বন্ধ। কেন? ব্যাখ্যা করছি। রাইট হ্যান্ডেড পারসন যারা আছেন তাদের এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা বা চোখ বন্ধ করে ডান চোখে তাকাবে। ডান চোখ বন্ধ করে বা চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব শুধু যারা ন্যাটা তাদের জন্যই। আপনি লেফট হ্যান্ডেড পারসন। আপনি এক ধরনের গভীর স্ট্রেন্স স্টেটে আছেন। আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন। আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন, চোখ মেলেছেন। দুটি চোখ মেলতে চাচ্ছেন না। গভীর আলস্যে একটা চোখ কোনো মতে মেললেন। অবশ্যই সেই চোখ হবে বা চোখ। আমার যুক্তি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে? আপনার স্ত্রী আরও ভয় পেলেন। সেই ভয় তার রক্তে মিশে গেল, কারণ শুধুমাত্র একবার এই ব্যাপার ঘটেনি, অনেকবার ঘটেছে। আপনার কথা থেকে আমি জেনেছি সেই সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত। আপনার সমগ্র চিন্তা চেতনায় আছে অঙ্কের সমাধান, নতুন কোনো থিওরি, নয় কি? হ্যাঁ। এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আছি। আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ গেলে দেননি। তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন। একজন শিল্পী মানুষ কখনো সুন্দর কোনো সৃষ্টি নষ্ট করতে পারেন না।
তবুও যদি ধরে নেই তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন, তাহলে তাকে এটা করতে হবে ঝোঁকের মাথায়, আচমকা। আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে, যে পেন্সিলটি আপনার মাথার বালিশের নিচে রাখা। যিনি ঝোঁকের মাথায় একটা কাজ করবেন তিনি এত যন্ত্রণা করে বালিশের নিচ থেকে পেন্সিল নেবেন না। হয়তোবা তিনি জানতেনও না বালিশের নিচে পেন্সিল ও নোট বই নিয়ে আপনি ঘুমান। কাজটি তাহলে কে করেছে? সেই প্রসঙ্গে আসছে। আপনি কি আর কাপ চা খাবেন? পানিয়ে দেব? না। অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটলো তা বলার আগে আপনার স্ত্রীর লেখা ডায়েরির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক জায়গায় তিনি লিখেছেন আপনার বাঁ চোখ দিয়ে পানি পড়তো। কথাটা কি সত্য? হ্যাঁ, সত্যি। কেন পানি পড়তো? একটি চোখ কেন কাঁদতো? আপনার কি ধারণা? আমার কোনো ধারণা নেই। আপনি আপনার ধারণাটা বলুন। আমি অবশ্য ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। ডাক্তার বলেছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। যে গ্ল্যান্ড চোখের জল নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ড বা চোখে বেশি কর্মক্ষম ছিল। এটা একটা মজার ব্যাপার। হঠাৎ কেন বাঁ চোখের গ্ল্যান্ড কার্যক্ষম হয়ে পড়ল? আপনি মনে মনে এই চোখকে আপনার সব রকম অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্যই কি এটা হলো? আমি ডাক্তার নই, শরীরবিদ্যা জানি না, তবে আমি দুজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন এটা হতে পারে, মোটেই অস্বাভাবিক নয়। গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, একটি চোখকে অপছন্দও করছে মস্তিষ্ক। তাতে কি প্রমাণ হচ্ছে? তাতে একটি জিনিসই প্রমাণিত হচ্ছে, আপনার বাঁ চোখ আপনি নিজেই নষ্ট করেছেন। কি বলছেন আপনি? কনশাস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজটি করেননি, করেছেন সাবকনশাস অবস্থায়। কেন করেছেন তাও বলি। আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন। সেই স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। কেন দূরে সরে যাচ্ছেন? কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বাঁ চোখকে। আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বাঁ চোখের জন্য। আপনার ভেতর রাগ, অভিমান জমতে শুরু করেছে। সেই রাগ আপনার নিজের একটি প্রত্যঙ্গের উপর, চোখের উপর। এই রাগের সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড হতাশা। আপনি যে বিষয় নিয়ে গবেষণা করছেন সেই গবেষণা অন্য একজন করে ফেলেছেন। জার্নালে তা প্রকাশিত হয়ে গেছে। আপনার চোখ সমস্যা তৈরি না করলেও এমনটা ঘটতো না। নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন। সব কিছুর জন্য দায়ী হলো চোখ। আমার এই হাইপোথিসিসের পেছনে আরেকটি শক্ত যুক্তি আছে। যুক্তিটি বলে আমি কথা শেষ করব। বলুন। আপনার স্ত্রী পুরোপুরি মস্তিষ্ক বিকৃত হবার পরে যে কথাটা বলতেন তা হলো, এই লোকটা পিশাচ। আমার কাছে প্রমাণ আছে। কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ আছে। তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিজে গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন। আমার হাইপোথিসিস আমি আপনাকে বললাম। এর বেশি আমার কিছু বলার নেই। ভাই, চা করব? চা খাবেন? তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না। উঠে দাঁড়ালেন, চোখে সানগ্লাস পরলেন, শুকনো গলায় বললেন, যাই। মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি, কষ্ট দিয়েছি। আপনি কিছু মনে করবেন না, নিজের উপরে রাগও করবেন না। আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকেই করেছেন। আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম। আপনি দেখতেন সে কি চমৎকার একটি মেয়ে ছিল, এবং সেও দেখত আপনি কত অসাধারণ একজন মানুষ। ওই দুর্ঘটনার পর জুডির প্রতি তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম। আপনি অন্যায় ঘৃণা থেকে আমাকে মুক্তি দিয়েছেন, তাকেও মুক্তি দিয়েছেন। জুডির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিসির আলি সাহেব, ভাই দেখুন, আমার দুটি চোখ থেকে এখন পানি পড়ছে। চোখ পাথরের হলেও চোখের অশ্রু গ্রন্থি এখনও কার্যক্ষম। 20 বছর পরেই ঘটনা ঘটল। আচ্ছা ভাই, যাই। 2 মাস পর আমেরিকা থেকে বিমান ডাকে মিসির আলি বড় একটা প্যাকেট পেলেন। সেই প্যাকেটে জল রঙে আঁকা একটি চেরি গাছের ছবি, অপূর্ব ছবি। ছবির সঙ্গে একটি নোট। রাশেদুল করিম সাহেব লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে চাচ্ছিলাম। এই ছবিটির চেয়ে প্রিয় কিছু এই মুহূর্তে আমার কাছে নেই, কোনোদিন হবে বলেও মনে হয় না। এখন পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা জিন কফিল। জায়গাটার নাম ধুন্দুলনাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাও তেমন জঙ্গুলে। একবার গিয়ে পৌঁছালে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি। সেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকুরকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকুরকোনা থেকে গয়নায় নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেরায়া নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল 10 উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে। পেরুতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে। পা কাটবে ভাঙা শামুকে। গোটা 20 যোগ ধরবে। বিশ্রী অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুলনাড়া ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরও মাইল 7 বাকি। বছর 5 আগে এই জঙ্গুলা জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালুখা।
মুসলমান নাম হলো সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবে পরিত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালুখা নাম তার মুসলমান পালক বাবার দেয়া। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতির কোনো সীমাসংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়। নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী, তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন, আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলা কৌশল যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজে আমার পক্ষে সাধুর খোঁজ ধুন্দুলনাড়া গ্রামের অজপাড়া গায়ে যাবার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন জিনিস নেই। ভূত প্রেত থেকে সাধু সন্ন্যাসী সব কিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতে মণি সে উপড়ে ফেলে। চারদিক আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে, সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর শফিক কি নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে, যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে একা একা ছেড়ে দেবার প্রশ্নই ওঠে না। দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছাবার আগেই শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হলো। হাতির বাজার থেকে যে কেরায়া নৌকা নিলাম, সে নৌকাও এখন তখন ডুবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটা দিয়ে বিজবিজ করে পানি উঠছে। সারাক্ষণ সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক, এর চেয়ে কঙ্গো নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখনও সময় আছে, ফিরে যাব কিনা বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুরভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং! সন্ধ্যার পরপর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম। কাদায় পানিতে মাখামাখি। 3 বার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলেই গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এইখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহই নেই। কোত্থেকে এসেছি, যাব কোথায়, এইটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। এই কী যন্ত্রণা! সাধু কালুখাকে দেখেও খুব হতাশ হতে হলো। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশান একটা পুকুর গাছের নিচে ন্যাংটো অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করলো। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমাকে এবং শফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে, বাড়িত গিয়া খাবলায়া গু খা। আমি হতভম্ব, বেটা বলে কি? শফিকের দিকে তাকালাম। সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভেতর জিনিস আসে বলে মনে হচ্ছে। কি করে বুঝলি? আমাদের গু খেতে বলেছে এই জন্য? আরে না, সে আমাদের এড়াতে চাচ্ছে। মানুষের সংসর্গ পছন্দ নয়। মানুষের হাত থেকে উদ্ধার পর এটা একটা সহজ টেকনিক। লোকটা যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন। সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। মাথা ঠান্ডা কখন হবে ঠিক নাই। চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যায় পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল, অমাবস্যা পূর্ণিমাতেই মাথাটা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, শফিক, বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলছিল তার গন্ধ পাচ্ছি, তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেবার আগে আমাদের সঙ্গী মানুষজনদের একজন ভীতকলায় বলল, একটু দূরে যান, বাবা এখন ঢিল মারব। আইজ মনে হইতাছে মিজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হলো না। সে বেশ উৎসাহের সঙ্গেই বলল, 2টা দিন থেকে দেখি। এত দূর থেকে আসা, ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন 2-একটা কথা জিজ্ঞেস করলে। থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকবো। খানিকটা কষ্ট হবে, কি আর করার, কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই। পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ।
তবে গ্রামে পাকা মসজিদ আছে, অতিথি মোসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশে ইমাম সাহেবের আছেন, তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব লোক কেমন। সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালোয় মন্দয় মিলায়া মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো। উপায় নেই, আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। রওনা হলো মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত, কেউ সঙ্গে এলো না। কিভাবে যেতে হবে তা বলেই ভাবলো আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগলো। অন্ধকার রাত, পথঘাট কিছুই চিনি না। সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না। অন্ধের মতো এগুতে হচ্ছে। যাকে জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যেতে চান কেন, কার কাছে যাইবেন, আপনার পরিচয়। শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স খুব কম হলেও 200 বছরের কম হবে না। বিশাল স্তূপের মতো একটা ব্যাপার। সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা। গা বেয়ে উঠেছে বটগাছ। সব মিলে কেমন গা ছমছমানি ব্যাপার আছে। আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটোখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো। বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হোমিংওয়ের মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রি যাপন করবো শুনে তিনি বিরক্ত হবেন, হলো উল্টোটা। তাকে আনন্দিত মনে হলো। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, 2 খরম নিয়ে এলেন। শফিক বলল, ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার, সারাদিন উপাস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন। ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই। মসজিদের পিছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে নাই জনাব। আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হায়াত দেন নেই। হায়াত মৌত ছবি আল্লাহ পাকের হাতে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে, মাইডিয়ার টাইপ। মনে হচ্ছে আমাদের দেখে খুব খুশি হয়েছেন। ভদ্রলোক জঙ্গুলে জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সে কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। বুঝলি কি করে? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকতো, পথ দেখলাম না। মিসির আলির সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বেড়েছেই। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? 2 হাতে 2টা কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? মিসির আলি থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেয়া সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে 2 কাপ চা, 1 বাটি তেল মরিচ মাখা মুড়ি। এই অতি পাড়াগা জায়গায় অভাবনীয় ব্যাপারটা তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত করা হয়। তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা। চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? জি, তার চায়ের অভ্যাস আছে। শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছে নেত্রকোনার বিশিষ্ট মোক্তার মমতাজউদ্দিন। নাম শুনছেন বোধ হয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে। শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? জি না, সামান্য জমি জমা আছে, আধি দেই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহর একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তার আয় মাসে মাসে আসে। রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে। সংসার ছোট, ছেলেপুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, এখানে লোক নেই কেন? জানলাম লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না। শুধু জুম্মাবারে কিছু মুসল্লিরা আসেন। লোকজন না হওয়ার কারণও বিচিত্র। মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে এখানে জিন থাকে। নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআন মসজিদে বলেছেন, একটা সূরা আছে, সূরায়ে জিন। সেই কথা জিজ্ঞাসা করছি না, জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে, এটা সত্যি কিনা? জি জনাব, সত্য। তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না। আসলে সাপের ভয়ে আসে না। সাপের ভয়ে আসে না? কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, দারাস সাপ। অবশ্য কাউকে কামড়ায় নেই, বাস্তু সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। মাই গড,
যখন তখন সাপ বের হয়ে এলে এখানে থাকবো কিভাবে? ভয় কিছু নেই, কার্বলিক অ্যাসিড ছড়াই দিব। কার্বলিক অ্যাসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি। আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ খোপ একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি, সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই। ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ, আপনারা আসছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। কেন? সবার একটা ধারণা আছে আমি জিন পুষি, জিনদের নিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জনাব, তবে মানুষ অসত্যকে সহজেই বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। সাধু কালুখা সম্পর্কে কি জানেন? তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে লোকজন আসে এইটা দেখছি। বিশিষ্ট ভদ্রলোকরাই আসে বেশি। ময়মনসিংহের ডিসি সাহেব ওনার পত্নীকে নিয়ে আসছিলেন। ওনার ক্ষমতা টমতা কিছু আছে? মনে হয় না, কুৎসিত গালাগালি করেন। কামেল মানুষের এরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কাণ্ডকারখানা হয়, এগুলোও ঠিক না। কি কি কাণ্ডকারখানা হয়? উনি নগ্ন থাকেন, এই জন্য অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকে নগ্ন অবস্থায় যান। সে কি? উনি পাগল মানুষ, সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এরকমই হয়। সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হবে। মানুষ তা করে না, সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তা ভাবনা। গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর করা আশা করা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হলো। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে, যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার দিকে ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধহয় এর মধ্যে তৈরি হয়েছে, ডাল ভাত, এর বেশি কিছু না, নিজ গুণে ক্ষমা করে 4টা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের 2 কামরার বাড়ি, এক চিলতে উঠোন, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো, মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো। সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়েই গেলাম। অজপাড়া গায়ে এটা অভাবনীয়, কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করলেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ভালো নাই। আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমার খুব ত্যক্ত করে। আপনি কি বললেন বুঝলাম না। আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমার বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি নিজেও বিস্মিত। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা, তুমি একটু ভিতরে যাও। কেন? ভিতরে কেন? থাকলে কি অসুবিধা? উনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি না থাকলে ভালো হয়। সব কথা মেয়ে ছেলে শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। একই সমস্যা। লতিফা মেয়েটি রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ। বয়সও খুব কম মনে হচ্ছে, দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয়ই নয়। যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি, তার বয়স 18-19 হতে পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, মেয়েটি সাজগোজ করছে। চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না। লতিফা, ভিতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরোপুরি ঠিক না। ওর 2টা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এরকম। তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। কিছুই মনে করিনি। তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেনও নি। জিনের কারণে এরকম করে। জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায়, তখন ভালো থাকে। গত 1 মাস ধরে তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত দেখি। সেরকম জিন কফিলেরও নানান আলামত দেখি।
কি দেখেন, জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে, কথায় কথায় হাসে, কথায় কথায় কাঁদে। জিন তার আবার ব্যবস্থা করেননি? করেছি, লাভ হয় নাই। কফিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফা সঙ্গে আছে। প্রথম সন্তান যখন গর্ভে আসলো তখন থেকেই কফিল আছে। জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হলো জিন বোধহয় লতিফা মেয়েটিকে স্ত্রী হিসেবে চায়। বিংশ শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের উপরও বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, এই জিনটা আমার 2টা বাচ্চা মেরে ফেলছে, আবার যদি বাচ্চা হয় তারেও মারবে। বড় মনোকষ্টে আছি জনাব, দিন রাত আল্লাহ পাকেরে ডাকি। আমি গুনাহগার মানুষ, আল্লাহ পাক আমার কথা শুনেন না। আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি করবে, ডাক্তারের কোনো বিষয় না, জিনের ওষুধ ডাক্তারের কাছে নাই। তবু একবার দেখালে ভালো হতো না? আমার শ্বশুর সাহেব দেখাইছিলেন। একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে আসছিলাম, শ্বশুর সাহেব তারা ঢাকা নিয়ে গেলেন, চিকিৎসা করলেন, লাভ হলো না। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে। উৎকণ্ঠ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা চুপ করো, চুপ করো বললাম। গান থামিয়ে লতিফা বলল, তুই চুপ কর, তুই থাম শুয়োরের বাচ্চা। অবিকল পুরুষের ভারী গলা, আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষ কণ্ঠ থমথমে সরায় বলল, চুপ করে থাকবি, একটা কথা কইলে টান দেয়া মাথা আলগা করুম, শৈল থাকবে একখানে, মাথা আর একখানে। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম। এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না। এই জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি, ভয় ভয় লাগছে, কি করা যায় বলতো? মসজিদের ভেতর এর আগে কখনো রাত্রি যাপন করিনি। অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। কেমন যেন দমবন্ধ লাগছে। মসজিদের একটি মাত্র দরজা, সেটি পেছন দিকে, ভেতরে গুমট ভাব। ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করছেন। স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করছেন। আমাদের দুজনের জন্য 2টো শীতল পাটি, পাটির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। তার চেয়েও বড় কথা, 2টো মশারি খাটানো হয়েছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে, আলোতে সাপ আসে না, দরজা বন্ধ, সাপ ঢোকারও পথ নাই। আমি খুব যে ভরসা পাচ্ছি তা না, চৌকি এনে ঘুমাতে পারলে ভালো হতো। মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম। শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়। সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান, আপনি এখানে বসে আছেন কেন? আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। আমি মসজিদেই থাকব, ইবাদত বন্দেগী করব, ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাবো। কেন? লতিফা এখন আমাকে দেখলে উম্মাদের মতো হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে। কেন? ওর দোষ কিছু নেই, সঙ্গে জিন আছে, কফিল, এই জিনই সব কিছু করায়, বেচারির কোনো দোষ নেই। এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভব হইলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে। বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না। 2টা বাচ্চা মারছে, এইটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভবা? জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত, জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নেই, একদিনের ঘটনা বলি তাহলে বুঝবেন। ভাদ্র মাস, খুব গরম। একটা ভিজা গামছা শরীরে জড়ায় এশার নামাজে দাঁড় হইছি। মসজিদে আমি একা, আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ দপ করে হারিকেনটা নিভা গেল। চমকে উঠলাম। তারপর শুনি মসজিদের পিছনের দরজার কাছে ধূপ ধূপ শব্দ। খুব ভয় লাগলো। নামাজ ছেড়ে উঠতে পারি না, নামাজে মনও দিতে পারি না। কিছুক্ষণ পরপর পিছনের দরজায় ধূপ ধূপ শব্দ, যেন কেউ কিছু টাইনা এনে ফেলছে। শেষদায় যাবার সময় কফিলের গলা শুনলাম। টাইনা টাইনা বলে, তোরে আজ পুইরা ফের মারবো, তোরে আজ পুরাইয়া মারবো। তারপর থপ করে আগুন জ্বলে উঠল, দাউ দাউ আগুন। নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম। দেখি দরজার কাছে গাদা করা শুকনা লাকড়ি, আগুন জ্বলে। আমি চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে আসলো। পানি দিয়ে আগুন নিভানোয় আমারে মসজিদ থেকে টেনে বার করলো। আমার স্ত্রীর কারণে সেই যাত্রা বেঁচে গেলাম। লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম। জিন মসজিদের ভেতরে ঢুকলো না কেন? খারাপ ধরনের জিন, আল্লাহর ঘরেরা ঢুকতে পারে না। আমি এই জন্যই বেশিরভাগ সময় মসজিদে থাকি। মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে পারি, ঘরে পারি না।
কফিল আপনাকে খুন করতে চায়? তাও ঠিক না, একবারই চাইছিল, তারপর আর চায় নাই। খুন করতে চেয়েছিল কেন? আপনার যদি আপত্তি না থাকে পুরো ঘটনাটা বলুন। আপত্তি থাকলে বলার দরকার নেই। আপত্তির কি আছে? আপত্তির কিছু নাই। আমি লতিফার অবস্থা একটুখানি দেখে আসি। যান, দেখে আসুন। ভূত প্রেত জিন পরি কখনো বিশ্বাস করিনি, এখনও করছি না, তবুও আতঙ্কে আধমরা হয়ে গেছি। শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত। সে ঘুমোচ্ছে মরার মতো। একেই বলে পরিবেশ। ইমাম সাহেব 10 মিনিটের মধ্যে ফিরে এলেন। বিরস গলায় বললেন, ভালোই আছে, তবে ভীষণ চিৎকার করতেছে। তালা বন্ধ করে রেখেছেন? জি না, তালা বন্ধ করে তাকে রাখা সম্ভব না। কফিলের সঙ্গে সঙ্গে কাজেই ওর গায়ের জোর থাকে অসম্ভব। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। গল্পটা শুরু করুন ভাই। আমার স্ত্রীর ডাক নাম বুড়ি। কথাবার্তা পুরোপুরি শেষ করতে পারলেন না। মসজিদে প্রচণ্ড শব্দে ঢিল পড়তে লাগলো, ধূপ ধূপ শব্দ। সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছুটাছুটি করছে। কি ব্যাপার? কিছু না, কফিল চায় না আমি কিছু বলি। থাক ভাই, বাদ দিন, গল্প বলার দরকার নেই। অল্প কিছুক্ষণের মধ্যে ঢিল ছোড়া বন্ধ হবে, ভয়ের কিছু নেই। সত্যি সত্যি ঢিল ছোড়া বন্ধ হলো। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ইমাম সাহেব গল্প শুরু করলেন। আমি তার গল্পটাই বলছি, তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটা সামান্য বাদ দিয়ে। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব এক মনে আয়াতুল কুরসি পড়লেন। আমার জীবনে সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট মমতাজ উদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। উনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। লোক মুখে শুনছিলাম বিশিষ্ট ভদ্রলোক। কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য করেন। আমার তখন মহাবিপদ। একবেলা খাই তো একবেলা উপাস দিই। সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্য। উনি বললেন, চাকরি যে দিব, পড়াশোনা কি জানো? আমি বললাম, উলা পাস করেছি। উনি বিরক্ত গলায় বললেন, মাদ্রাসা পাস করা লোক তোমার আমি কি চাকরি দিব? আইএ বিএ পাস থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম। চেষ্টা করার তো কিছু নাই। আমি চুপ করে রইলাম, মনটা খুব খারাপ। বড় আশা ছিল কিছু হবে, একটা পয়সা সঙ্গে নাই, উপোস দিচ্ছি। রাতের নেত্রকোনা স্টেশনে ঘুমাই। তোমাকে চাকরি দেওয়া সম্ভব না, নাও এই 20টা টাকা নাও, অন্য কারোর কাছে যাও, মসজিদে খোঁজ টোজ নাও, ইমামতি পাও কিনা দেখো। আমি টাকাটা নিলাম, তারপর বললাম, ভিক্ষা নেয় আমার পক্ষে সম্ভব না, যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন, করে দেই। কি কাজ করতে চাও? যা বলবেন করব, বাগানের ঘাসগুলা তুলে দেই। আচ্ছা দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম, গাছগুলাকে পানি দিলাম, 2-1 জায়গায় মাটি কুপায় দিলাম। সন্ধ্যাবেলা কাজ শেষ করে বললাম, জনাব যাই, আপনার অনেক মেহেরবানি, আল্লাহ পাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করি। এখন যাবে কোথায়? স্টেশনে, রাত্রে নেত্রকোনা স্টেশনে আমি ঘুমাই। এক কাজ কর, রাতটা এখানে থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, উনি কিছু বলেন না, আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোনায় থাকি, বাগান দেখাশোনা করি, চাকরির সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চীনা পরিচয়ও নেই, কে দিবে চাকরি? ঘোরাঘুরি সার হয়। মোক্তার সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। আমি বড়ই শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানে কিভাবে চলে গেল। আমি মোটামুটি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। মোক্তার সাহেবের স্ত্রীকে মা ডাকি, ভেতরের বাড়িতে খেতে যাই। তাদের কোনো একটা উপকার করার সুযোগ পেলে প্রাণপণে করার চেষ্টা করি। বাজার করে দেই, কল থেকে পানি তুলে দেই। মোক্তার সাহেবের 3 মেয়ে, বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে। তার 2 বাচ্চাকে আমি আমপাড়া পড়াই, বাজার সদাই করে দেই। টিপকল থেকে রোজ 6-7 বালতি পানি তুলে দিই। মোক্তার সাহেবের কাছে যখন মক্কেলরা আসে, তিনি ঘন ঘন তামাক খান, সেই তামাকও আমি সেজে দিই। চাকর বাকরের কাজ আমি আনন্দের সঙ্গেই করি। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়, দরজা বন্ধ করে এক মনে কোরআন শরীফ পড়ি। আল্লাহ পাকের ডেকে বলি, হে আল্লাহ, আমার একটা উপায় করে দাও, কতদিন আর মানুষের বাড়িতে অন্য দাস হয়ে থাকবো। আল্লাহ পাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বলে এক ব্যবসায়ী বলতে গেলে সেধে আমাকে চাকরি দিয়ে দিলেন। চালের আড়তে হিসাবপত্র রাখা, মাসিক বেতন 500 টাকা। মোক্তার সাহেবকে সালাম করে খবরটা দিলাম, উনি খুবই খুশি হলেন। বললেন, তোমাকে অনেক দিন ধরে দেখতেছি, তুমি সৎ স্বভাবের মানুষ, ঠিকমতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে। আর রাতে তুমি আমার বাড়িতেই থাকো, তোমার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া এখানে করবা, তোমাকে আমি ঘরের ছেলের মতোই দেখি। আনন্দে মনটা ভরে গেল, চোখে পানি এসে গেল। আমি মোক্তার সাহেবের কথা মতো তার বাড়িতেই থাকতে লাগলাম। ইচ্ছা করলে চালের আড়তে থাকতে পারতাম, মন টানল না। তাছাড়া মোক্তার সাহেবের বাগানটা নিজের হাতে তৈরি করেছি,
দিনের মধ্যে কিছুটা সময় বাগানে না থাকলে খুব অস্থির অস্থির লাগে। 1 মাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এইভাবে কাজকর্ম করলে বেতন আরও বাড়িয়ে দিব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামিও বলতে পারেন। বেতনের সব টাকা খরচ করে মোক্তা সাহেবের স্ত্রী এবং তার 3 মেয়ের জন্য 3টা শাড়ি কিনে ফেললাম। টাঙ্গাইলের সুতি শাড়ি, মোক্তা সাহেবের জন্য একটা খদ্দরের চাদর। মোক্তা সাহেবের স্ত্রী বললেন, তোমার কি মাথা ব্যথা খারাপ? এটা তুমি কি করলা? বেতনের প্রথম টাকা তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য জিনিস কিনবা, বাড়িতে টাকা পাঠাইবা। মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। কই, কোনোদিন তো কিছু বলো নাই। আপনি জিজ্ঞেস করেন নাই, এই জন্য বলি নাই। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছেন। আমি মানুষ হয়েছি এতিমখানায়, এতিমখানা থেকেই উলাপাস করেছি। উনি আমার কথায় মনে খুব কষ্ট পেলেন। উনার মনটা ছিল পানির মতো, সবসময় টলটল করে। উনি বললেন, কিছু মনে নিও না, আমার আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি আমার মা ডাকো আর আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, এটা খুব অন্যায় কথা, আমার খুব অন্যায় হয়েছে। তিনি তার 3 মেয়েকে ডেকে বললেন, তোমরা এর আজ থেকে নিজের ভাইয়ের মতো দেখবা, মনে করবা তোমরা এক ভাই, তার সামনে পর্দা করার দরকার নেই। এর মধ্যে একটা বিশেষ জরুরি কথা বলতে ভুলে গেছি, মোক্তা সাহেবের ছোট মেয়ে লতিফার কথা। এই মেয়েটা পরীর মতো সুন্দর, একটু পাগল ধরনের, নিজের মনে কথা বলে, নিজের মনে হাসে, যখন তখন বাংলা ঘরে চলে আসে, আমার সঙ্গে 2-1টা টুকটাক কথাও বলে, অদ্ভুত সব কথা। একদিন এসে বলল, এই যে মৌলানা সাহেব, একটা কথা জিজ্ঞাসা করতে আসছি। আচ্ছা বলেন তো, শয়তান পুরুষ না মেয়ে ছেলে? শয়তান পুরুষ। আল্লাহ মেয়ে শয়তান তৈরি করেন নাই কেন? তা তো জানি না, আল্লাহ পাকের ইচ্ছার খবর কেমনে জানবো, আমি অতি তুচ্ছ মানুষ। কিন্তু শয়তান যে পুরুষ তা আপনি জানেন? জানি। আপনি ভুল জানেন, শয়তান পুরুষও না স্ত্রীও না, শয়তান আলাদা একটা জাত। আমি মেয়েটার বুদ্ধি দেখে খুবই অবাক হই, এরকম সে প্রায়ই করে। একদিনের কথা, ছুটির দিন, দুপুরবেলা, বাংলা ঘরে আমি ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখি লতিফা আমার ঘরে। আমি ধর্মর করে উঠে বসলাম। লতিফা বলল, আপনার একটা ধাঁধা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, হেন কোনো গাছ আছে এ ধারায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়? তুমি কখন আসছো? অনেকক্ষণ হয়েছে আসছি, আপনি ঘুমাইতেছিলেন, আপনারা জাগাই নেই। এখন বলেন, ধাঁধার উত্তর দেন। এইটার উত্তর জানা নেই। উত্তর খুব সোজা, উত্তর হইল পরগাছা। আচ্ছা আরেকটা ধরি, বলেন দেখি, পাকেলে খেতে চায় না, কাঁচা খেতে চায়, এ কেমন ফল বলো তো আমায়? মেয়েটার কাণ্ড কারখানায় আমার ভয় ভয় লাগতে লাগলো। কেন সে এরকম করে? কেন বারবার আমার ঘরে আসে? লোকের চোখে পড়লে নানান কথা রটবে। মেয়ে যত সুন্দর তারে নিয়ে রটনা অত বেশি। লতিফা আমার বিছানার পাশে বসতে বসতে বলল, এই বলেন এটার উত্তর কি? এইটা হলো শশা। পাকা শশা কেউ খায় না, সবাই কাঁচা শশা খায়। আচ্ছা আপনার বুদ্ধি এত কম কেন, একটাও পারেন না? আপনি একটা ধাঁধা ধরেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেব। আমি ধাঁধা জানি না লতিফা। আপনি কি জানেন? শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন, আর কিছু জানেন? লতিফা, তুমি এখন ঘরে যাও। ঘরেই তো আছি, এটা কি ঘর না, এটা কি বাহির? যখন তখন তুমি আমার ঘরে আসো, এটা ঠিক না। ঠিক না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? হাত পাগুলে এই মেয়েকে আমি কি বলবো? এই মেয়ে একদিন নিজে বিপদে পড়বে, আমাকেও বিপদে ফেলবে। লতিফা বলল, আমি যে মাঝে মধ্যে আপনার এখানে আসি সেটা আপনার ভালো লাগে না, ঠিক না? ঠিক। ভালো লাগে না কেন? নানান জনের নানান কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। তুমি এখন যাও লতিফা। আচ্ছা যাই, কিন্তু আমি আবার আসব, রাত দুপুরে আসব, তখন দেখবেন কি বিপদ। কেন এরকম করতেছো লতিফা? যে ভয় পায় তাকে ভয় দেখাতে আমার ভালো লাগে, এই জন্য এরকম করি। আচ্ছা মৌলানা সাহেব, যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার কাছে সত্য কথা গোপন করব না। সত্য গোপন করা বিরাট অন্যায়। আল্লাহ পাক সত্য গোপনকারীকে পছন্দ করেন না। চাকরি পাওয়ার পরেও আমি মোক্তা সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্য। তারে দেখার জন্য মন ছটফট করত। মনে মনে অপেক্ষা করতাম কোন সময় তার এক নজর হলেও দেখব। তার পায়ের শব্দ শুনলেও বুক ধরফর করত। রাত্রে ভালো ঘুম হতো না, শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব সরব লাগতেছে ভাই, তবু বলি, লতিফার চুলের একটা কাঁটা আমি সবসময় আমার সঙ্গে রাখতাম। আমার কাছে মনে হতো এটা চুলের কাঁটা না, 7 রাজার ধন। আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, বলতাম, হে পরওয়ারদিগার, হে গফুরুর রহিম, তুমি আমাকে একই বিপদে ফেললা, তুমি আমারে উদ্ধার করো। আল্লাহ পাক আমাকে উদ্ধার করলেন। লতিফার বিবাহের প্রস্তাব আসলো। ছেলে MBBS ডাক্তার, বাড়ি গৌরীপুর, ভালো বংশ, খানদানি পরিবার।
ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল। মেয়ে তার খুব পছন্দ হলো। পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা। কথাবার্তায় ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল 12ই শ্রাবণ। শুক্রবার দিবাগত রাত্রে বিবাহ পড়ানো হবে। আমার মনটা বড়ই খারাপ হয়ে গেল। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না। কোথায় সে আর কোথায় আমি? চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ। জমি জমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই। তার জন্য আমি কোনোদিন আফসোস করিনি। আল্লাহ পাক যাকে যা দেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, সেদিন কী যে কষ্ট লাগলো বলে আপনাকে বুঝাতে পারবো না। সারা রাত শহরের পথে পথে ঘুরলাম। জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, এই প্রথম এশার নামাজ কাজা করলাম। ফজরের নামাজ কাজা করলাম। এতদিন পরে বলতে লজ্জা লাগতেছে। আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। ভোরবেলা মুক্তা সাহেবের বাসায় গেলাম। সবার কাছ থেকে বিদায় নিলাম। এইখানে আর থাকবো না, বাজারে চালের আড়তে থাকবো। মুক্তা সাহেবের স্ত্রী বলল, এখন যাবে কেন বাবা? মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কত কাজকর্ম শেষ করে তারপর যাও। আমি মিথ্যা কথা বলি না, প্রথম মিথ্যা বললাম। আমি বললাম, মা, সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলছেন। উনি আমার মনিব, অন্নদাতা। ওনার কথা না রাখলে অন্যায় হবে। বিয়ের সময় আমি চলে আসব। কাজকর্মের কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকে বিদায় নিলাম। লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়ালো তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যাচ্ছেন? হ্যাঁ। কেন, আমরা কি কোনো দোষ করেছি? সি, দোষ করবে কেন? আচ্ছা, যাওয়ার আগেই ধাতারা ভাঙাই দিয়ে যান। বলেন দেখি, ছাই ছাড়া শোয় না, লাচ্ছি ছাড়া উঠে না, এই জিনিস কি? জানি না লতিফা, এত সহজ জিনিস পারলেন না? এটা হইল কুকুর। আচ্ছা যান, দোষঘাট হলে ক্ষমা করে দিন। আমি আরও চলে আসলাম। রাত 8টার দিকে মুক্তা সাহেব লোক পাঠায় আমাকে ঢাকায় নিয়ে গেলেন। তিনি সবার ঘরে চেয়ারে বসেছিলেন। আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। আমি খুবই অবাক হলাম, একটু ভয় করতে লাগলো। তাকিয়ে দেখি মুক্তা সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদছেন। আমি কিছুই বুঝলাম না, বুক ধরফর করতে লাগলো। না জানি কি হয়েছে। মুক্তা সাহেব বললেন, তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, তার বদলে তুমি এই করলে? দুধ দিয়ে কালসাপ পোষার কথা শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। মা, আমি কিছুই বুঝতেছি না। মুক্তা সাহেবের স্ত্রীর দিকে তাকায় বললাম। মুক্তা সাহেব চাপা স্বরে বললেন, বোকা সাজার দরকার নাই, বোকা সাজবা না। তুমি যা করছো তা তুমি ভালোই জানো। তুমি পাথর কুকুরেরও অধম। আমার কি অপরাধ দয়া করে বলেন? মেথর পট্টিতে যে শুয়োর থাকে তুই তার চেয়েও অধম। তুই নর্দমার ময়লা। বলতে বলতে তিনিও কেঁদে ফেললেন। মুক্তা সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদের বলেছে, কিছুই লুকায় নাই। এখন এই অপমান, এই লজ্জার হাত থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিয়ে দেওয়া। তুমি তাতে রাজি আছো না? মেয়ের সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছা? মা, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। লতিফা কি বলছে আমি জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব। আল্লাহ পাক উপরে আছেন, তিনি সব জানেন। আমি কোনো অন্যায় করি নাই মা। চুপ থাক শুয়োরের বাচ্চা, তুই চুপ থাক। সেই রাতেই কাজী ডাকিয়ে বিয়ে পড়ানো হলো। বাসরাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করছি। আপনার সাথে যেন বিবাহ হয় এই জন্য বাবা মাকে মিথ্যা কথা বলছি। আমার পেটে সন্তান আছে, বিরাট অপরাধ করছি। আপনার কাছে ক্ষমা চাই। লতিফা, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আপনি ক্ষমা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। তাছাড়া আমি তেমন বড় অপরাধ তো করিনি, সামান্য মিথ্যা বলছি। আপনাকে বিবাহ করার জন্য অনেক বড় অপরাধ করার জন্য আমি তৈরি ছিলাম। আচ্ছা, এখন বলেন এই ধাঁধাটার মানে কি? আমার একটা পাখি আছে, যা দিই সেই খায়, কিছুতেই মরে না পাখি, জলে মারা যায়। বুঝলেন ভাই সাহেব, আনন্দে আমার চোখে পানি এসে গেল। এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নাদান মানুষের জন্য আল্লাহ পাক এত আনন্দ রেখে দিয়েছেন আমি কল্পনাও করি নাই। আমি কতবার যে বললাম, আল্লাহ পাক, আমি তোমার নেয়ামত স্বীকার করি, আমি তোমার নেয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতেই থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখের সময় কাটতে লাগলো। শ্বশুরবাড়ির কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিনরাত লতিফাকে অভিশাপ দেন, মর মর, তুই মর। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডেকে বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবা না, সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুরবাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না। তারা একসঙ্গে খেতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে। সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না।
লতিফা রোজ বলে, চলো অন্য কোথাও যাই গিয়া। আমি চুপ করে থাকি, কই যাব বলেন? আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নেই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম। আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে 1000 টাকা চুরি গেছে। তিনি আমারে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিয়েছো? আমার চোখে পানি এসে গেল। এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নেই, সবই সত্য, কিন্তু তাই বলে আমি কি চোর? সি সি, কথা বলো না কেন? আমারও অপমান করেন না, যত ছোটই হই আমি আপনার কন্যার স্বামী। চুপ! চোরের আবার ধর্মের কথা বলে। লতিফা সেই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে বলল, এই বাড়ির ভাত সে মুখে নিবে না। আমার শাশুড়ি বলল, ঢং করিস না, এই বাড়ির ভাত ছাড়া তুই ভাত পাইবি কই? 2 দিন 2 রাত গেল, লতিফা পানি ছাড়া কিছুই মুখে দেয় না। আমারে বলে, তুই আমারে অন্য কোথাও নিয়ে চলো, দরকার হইলে গাছতলায় নিয়ে চলো, এই বাড়ির ভাত আমি মুখে দিব না। আমি মহাবিপদে পড়লাম। সারা রাত আল্লাহরে ডাকলাম। ফজরের নামাজের শেষে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় বললাম, হে মাহবুদ, হে পাক পরওয়ারদিগার, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলবো? কে আছে আমার? তুমি আমার বিপদ থেকে বাঁচাও। আল্লাহ পাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলায় চালের আড়তে গেছি। সিদ্দিকুর রহমান সাহেব আমারে ডেকে বললেন, এই যে মৌলানা, আমার একটা উপকার করতে পারবা? জি জনাব, বলেন। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি করছি। এখন থেকে ওই বাড়িতে থাকবো, সপ্তাহে সপ্তাহে এখানে আসবো। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে, তুমি কি এই বাড়িতে থাকতে পারবা? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিবাহ করছো, তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলা থাকো। জনাব, আমি অবশ্যই থাকবো। তাহলে তুমি এক কাজ করো, আজকে চলে আসো। 1 তলার কয়েকটা ঘর নিয়ে তুমি থাকো, 2 তলার ঘর তালা বন্ধ থাকুক। জি আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নেই। একজন দারোয়ান আছে, 24 ঘন্টা থাকবে। দারোয়ানের নাম বলরাম, ভালো লোক। জনাব, আমি আজকেই উঠব। সেই দিন বিকালেই সিদ্দিক সাহেবের বাড়িতে গিয়ে উঠলাম। বিরাট বাড়ি। বাড়ির নাম সরজুবালা হাউস। হিন্দু বাড়ি ছিল। সিদ্দিক সাহেবের বাবা কিনে নিয়েছিলেন। 8 ইঞ্চি ইটের দেয়ালের বাড়ির চারদিক ঘেরা, দোতলা পাকা দালান, বিরাট বড় বড় বারান্দা, দেয়ালের ভিতরে নানান জাতের গাছগাছরা। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকে। আমি লতিফাকে বললাম, বাড়ি পছন্দ হয়েছে লতিফা? লতিফা আনন্দে কেঁদে ফেলল। 2 দিন খাওয়া দাওয়া না করায় লতিফার শরীর নষ্ট হয়ে গেছিল। চোখ ছোট ছোট, ঠোঁট কালচে, মুখ শুকায় এতটুকু হয়ে গেছে। এই অবস্থাতেই সে রান্না বান্না করলো। অতি সামান্য আয়োজন, ভাত, ডাল, পেঁপে ভাজা। খেতে অমৃতের মতো লাগলো ভাই সাহেব। খাওয়া দাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাইজান, তখন আমাদের বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হলো, এই দুনিয়াতে আল্লাহ পাক আমার মতো সুখী মানুষ তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখে পানি এসে যাচ্ছিল ভাই সাহেব। ক্লান্ত হয়ে একসময় একটা লিচু গাছের নিচে বসলাম। লতিফা বলল, আমি যে মিথ্যা কথা বলে আপনার বিবাহ করছি, এই জন্য কি আপনি আমার উপর রাগ করছেন? না লতিফা, আমার মতো সুখী মানুষ নাই। যদি সুখী হন তাইলে এই ধাঁধাটা পারেন কিনা দেখেন, বলেন দেখি। কাটলে বাঁচে না, কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারলাম না লতিফা। ভালো মতো চিন্তা করে এরপরে বলেন, এটা পারা দরকার, খুব দরকার। কাটলে বাঁচে, না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারবো না লতিফা, আমার বুদ্ধি কম। এইটা হইল সন্তানের নাড়ি কাটা। সন্তানের জন্মের পর নাড়ি কাটলে সন্তান বাঁচে, না কাটলে বাঁচে না। আচ্ছা, এই ধাঁধাটা আপনারা কেন জিজ্ঞেস করলাম বলেন তো? তুমি বলো, আমার বিচার বুদ্ধি খুবই কম। এইটা আপনারা বললাম কারণ আমার সন্তান হবে। লতিফা লজ্জায় 2 হাত মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হলো ভাই সাহেব, কি যে আনন্দ! সেই রাতে লতিফার জ্বর আসলো, বেশ ভালো জ্বর। আমি জ্বরের খবর রাখি না, ঘুমাচ্ছি। লতিফা আমার ডেকে তুলল, বলল, আমার খুব ভয় করতেছে, একটু উঠেন তো। আমি উঠলাম। ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। হারিকেন জ্বালায় শুয়েছিলাম, বাতাসে নিভে গেল। হারিকেন জ্বালালাম, তাকিয়ে দেখি লতিফার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ছাদের বারান্দায় কে জানি হাঁটে। আমি শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছু শুনলাম না। আমি স্পষ্ট শুনছি, একবার না অনেকবার শুনছি। জুতা পায়ে দিয়ে হাঁটে, জুতা শব্দ হয়, হাঁটা শব্দ হয়। বোধ হয় দারোয়ান। না, দারোয়ান না, অন্য কেউ। কি করে বুঝলা অন্য কেউ? বললাম না, জুতা শব্দ, দারোয়ান কি জুতা পরে? তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না, এইখানে একা থাকলে আমি মরে যাব। আমি লতিফার হাত ধরে বসে রইলাম।
এই প্রথম বুঝলাম লতিফার খুব জ্বর আরও বাড়ল। একসময় জ্বর নিয়ে ঘুমায় পড়ল। তখন আমি নিজেই শব্দটা শুনলাম, ঝনঝন শব্দ, জুতার শব্দ না, অন্যরকম। এক মনে আয়াতুল কুরসি পড়লাম। 3 বার আয়াতুল কুরসি পড়ে হাততালি দিলে সেই হাততালির শব্দ যত দূর যায় ততদূর কোনো জিন ভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরোপুরি গেল না। আমি সারা রাত জেগে কাটালাম। ভোরবেলা সব স্বাভাবিক। রাতে যে এত ভয় পাইছিলাম মনেই রইল না। লতিফার গায়েও জ্বর নাই। সে ঘর দোয়ার খুঁজাতে শুরু করলো। একতলার সর্বদক্ষিণের 2টা ঘর আমরা নিছি। বারান্দা আছে, কাছেই কলঘর। লতিফা নিজের সংসার ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্য চলে আসলো। বলরামের বয়স প্রায় 70-এর কাছাকাছি। আদি বাড়ি নেপালে। 10 বছর বয়সে বাংলাদেশে আসছে আর ফিরে যায়নি। এখন পুরোপুরি বাঙালি। বাঙালি একটি মেয়েকে বিয়ে করছিল, সে মেয়ে মরে গেছে। বলরামের এক ছেলে আছে, খুলনার এক ব্যাংকের দারোয়ান। ছেলে বিয়ে শাদী করেছে, বাবার কোনো খোঁজ খবর করে না। বলরামের সঙ্গে অতি অল্প সময় লতিফার ভাব। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করলো। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পা ছড়ায় লতিফা বসে আছে, তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগতেছে। কিসের ভয়? বিকালে ঘুমায় পড়ছিলাম, একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমাইতেছি, একটা লম্বা কালো এবং খুব মোটা লোক ঘরে ঢুকলো। লোকটা সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নাই, চোখগুলো অসম্ভব ছোট ছোট, দেখাই যায় না এরকম। হাতের থাবাগুলিও খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। সে বলল, এই ভয় পাস কেন? আমার নাম কফিল, আমি তোর সাথেই থাকি, তুই টের পাস না? তুই বিয়ে করছিস, আমি কিছু বলি নাই, এখন আবার সন্তান হবে। ভালো মতো শুনে রাখ, তোর সন্তানটার আমি শেষ করে দিব। এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে, এই জন্য কিছু করছি না। সন্তান জন্মের 7 দিনের ভিতর আমি তারা শেষ করব। এই বলেই সে আমারে ধরতে আসলো। আমি চিৎকার করে জেগে উঠলাম, তারপর থেকে এখানে বসে আছি। স্বপ্ন হইল স্বপ্ন। কত খারাপ খারাপ স্বপ্ন মানুষ দেখে। সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতি মেয়ে ছেলে, তাদের মনে থাকে মৃত্যু ভয়। কথাবার্তা বলে লতিফাকে মোটামুটি স্বাভাবিক করে তুললাম। সে ঘরের কাজকর্ম করতে লাগলো, রান্না করলো। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করলাম, তারপর বাগানে হাঁটতে বের হইলাম। লতিফা বলল, এই বাড়িতে একটা দোষ আছে, সেটা কি আপনি জানেন? কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে। সিদ্দিক সাহেবের 4 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে কুয়ায় পড়ে মারা গেছিল। কুয়াটা দোষী। কি যে তুমি বলো, কুয়া দোষী হবে কেন? বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলছে? বলরাম বলছে। কুয়াটার মুখ সিদ্দিক সাহেব টিন দিয়ে ঢেকে দিয়েছেন। সেই টিনে রাতের বেলা ঝনঝন শব্দ হয়, মনে হয় ছোট কোনো বাচ্চা টিনের উপরে লাফায়। তুমি গত রাতে কোনো ঝনঝন শব্দ পাও নাই? আমি মিথ্যা করে বললাম, না। আমি কিন্তু শুনছি। আমি বলরামের উপর খুব বিরক্ত হলাম। এইসব গল্প বলে ভয় দেখানোর কোনো মানে হয়? ঠিক করলাম ভোরবেলায় তাকে ডেকে শক্তভাবে ধমক দিয়ে দিব। রাতে ঘুমাতে যাবার সময় লক্ষ্য করলাম লতিফার জ্বর আসছে। সে কেমন ঝিম মেরে গেছে। মনটা খারাপ হয়ে গেল। হারিকেন জ্বালায় রেখে ঘুমাতে গেলাম। গভীর রাতে ঘুম ভাঙল। লতিফা আমাকে ঝাঁকাচ্ছে, ঘর অন্ধকার। লতিফা বলল, হারিকেন আপনা আপনি নিভে গেছে, আমার বড় ভয় লাগতেছে। আমি হারিকেন জ্বালালাম, আর তখনই ঝনঝন শব্দ পেলাম। একবার না, বেশ কয়েকবার। লতিফা ফিসফিস করে বলল, শব্দ শুনলেন? আমি জবাব দিলাম না। লতিফা কাঁদতে লাগলো। যতই দিন যেতে লাগলো লতিফার অবস্থা ততই খারাপ হতে লাগলো। রোজ সে কফিলকে স্বপ্নে দেখে। কফিল তাকে শাসিয়ে যায়, বারবার মনে করিয়ে দেয় বাচ্চা হওয়ার 7 দিনের মধ্যে সে বাচ্চা নিয়ে নিবে। মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি লতিফাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলাম, সে রাজি হলো না। প্রয়োজনে সে এখানেই মরবে, কিন্তু বাবার বাড়িতে যাবে না। আমি তার জন্য তাবিজ কবজের ব্যবস্থা করলাম, বাড়ি বন্ধনের ব্যবস্থা করলাম। আমি দরিদ্র মানুষ, তবু একটা কাজের মেয়ের ব্যবস্থা করলাম যেন সে সারাক্ষণ লতিফার সঙ্গে থাকে। কিছুতেই কিছু হলো না। এক সন্ধ্যাবেলায় বাসায় গিয়ে দেখি লতিফা খুব সাজগোজ করতেছে। লাল একটা শাড়ি পরছে, পান খেয়ে ঠোঁট লাল করছে, বেনি করে চুল বাঁধছে, বেনিতে 4-5টা জবা ফুল। সে পা ছড়ায় মেঝেতে বসে আছে। একটু দূরে বলরাম এবং কাজের মেয়েটা, তারা দুজন ভীত চোখে তাকায় আছে লতিফার দিকে। আমাকে দেখে লতিফা খিলখিল করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামালো এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল, মৌলানা আসছে, মৌলানারে অজুর পানি দাও, নামাজের পাটি দাও, কেবলা কোন দিকে দেখায় দাও,
টুপি দাও, তসবি দাও। এইরকম করতেছো কেন লতিফা? ওমা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে, সি 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 সি, মৌলানার লজ্জা নাই। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাকে থামাই দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ করো, আমার নাম কফিল, তোর মতো মৌলানা আমি 10টা হজম করে রাখছি। গোটা করুণ শরীফ আমার মুখস্থ, আমার সঙ্গে পাল্লা দিবি? আয় পাল্লা দিলে আয়, প্রথম থেকে শুরু করি। ভয় পাইছস? ভয় পাওনেরই কথা, বেশি ভয় পাওয়ানোর দরকার না। তোরা আমি কিছু বলবো না, তোর বাচ্চাটারে শেষ করব। তুই মৌলানা মানুষ, তুই বাচ্চা দিয়া কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বৈশা তুই তোর আল্লাহরে ডাকবি। পুলাপান না থাকেই তোর জন্য ভালো। একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে দেখি সব ঠিকঠাক, লতিফা ঘরের কাজকর্ম করে। এইভাবে দিন পার করতে লাগলাম, কখনো ভালো কখনো মন্দ। লতিফা যখন 8 মাসের পোয়াতি, তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত হলো, তবে আগের মতো সহজ স্বাভাবিক হলো না। চমকে চমকে উঠে, রাতে ঘুমাতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কফিল চাপা গলায় বলে, দেরি নাই, পুত্র সন্তান আসতেছে, 7 দিনের মধ্যে নিয়ে যাব, কান্দাকাটি যা করার কইরা নাও। ঘুম ভেঙে লতিফা জেগে উঠে, চিৎকার করে কাঁদে। আমি চোখে দেখি অন্ধকার, কি করব কিছুই বুঝি না। শ্রাবণ মাসের 3 তারিখে লতিফার একটা পুত্র সন্তান হলো। কি সুন্দর যে ছেলেটা হইল ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি 100 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমল না। আতুর ঘরের বাইরে একটা বেঞ্চে পেতে রাত শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দুঃসম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি। লতিফার চোখে এক ফোঁটাও ঘুম নাই। সন্তানের মা সারাক্ষণ বাচ্চা বুকের কাছে নিয়ে নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন, তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে যেন কেউ নিয়ে যেতে না পারে। 6 দিনের দিন কি হলো শুনেন। ঘোর বর্ষা, সারাদিন বৃষ্টি, সন্ধ্যার পর আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এরকম বর্ষা আমি আমার জীবনেও দেখি নাই। লতিফা আমাকে বলল, আজ রাতটা আপনি জাগনা থাকবেন, আমার কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? জানি না, একটু পরে পরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি সারা রাত জাগনা থাকবো। আপনি একটু বলরামরেও খবর দেন, সেও যেন জাগনা থাকে। আমি বলরামরে খবর দিলাম। লতিফা বাচ্চাটারে বুকের নিচে নিয়ে শুয়ে আছে। আমি এক মনে আল্লাহ পাকরে ডাকতেছি। জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেয়ার মালিকও তিনি। রাত তখন কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়ছিলাম। লতিফার চিৎকারে ঘুম ভাঙল। সে আসমান ফাটাইয়া চিৎকার করতেছে, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই গেল। 2টা হারিকেন জ্বালানো ছিল, 2টাই নিভানো। পুরা বাড়ি অন্ধকার। কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালাইলাম, দেখি সত্যিই বাচ্চা নাই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার ওপর টিন দেয়া ঢাকা ছিল, তাকায় দেখি টিন ছড়ানো। লতিফা চিৎকার করে বলতেছে, আমার বাচ্চারে কুয়ার ভিতর ফালাইয়া দিছে, আমার বাচ্চা কুয়ার ভিতরে। লতিফা লাফ দিয়ে কুয়াতে নামতে চাইল, আমি তারে জড়ায় ধরলাম। বাচ্চাটা কি সত্যি সত্যি কুয়াতে ছিল? জি। আর দ্বিতীয় বাচ্চা, সেও কি এইভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় বাচ্চা সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে। সিদ্দিক সাহেবের ওই বাড়িতে হলে আপনি ছেড়ে দেন। জি, তাতে অবশ্য লাভ হয় না, কফিলের যন্ত্রণা কমে না, দ্বিতীয় সন্তানটাকেও সে মারে জন্মের 4 দিনের দিন। থাক ভাই, আমি শুনতে চাই না, গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আর একটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকে বাঁচাতে পারবো না। মনটা বড়ই খারাপ ভাই সাহেব, বড়ই খারাপ। আমি কতবার চিৎকার করে বলছি, কফিল তুমি আমারে মেরে ফেলো, আমার সন্তানরে মেরো না, এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও। ইমাম সাহেব কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ভোর হলো। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরও কিছুদিন থেকে কালুখা রহস্য ভেদকের আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। আমি ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলীর সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার 3 দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা, নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল।
2 মাস পর মিসির আলি আমার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় 2 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাওয়ার পর মনে হলো ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপরে যদি কখনো মিসির আলি সাহেব আমাদের বাসায় আসেন, সে যেন আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো। সে যে যথাসময় ইমাম বলে চিৎকার দেবে সেই বিষয়ে আমি নিশ্চিত। হলোও তাই। অনেক দিন পর মিসির আলি সাহেব এসেছেন। তার সঙ্গে গল্প করছি, আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল। এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েকে কড়া ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি তো বলেছিলে মিসির চাচু এলে ইমাম বলে চিৎকার করতে। কানের পর্দা ফাটিয়ে দিতে তো বলিনি। যাও, এখন যাও তো। মিসির আলি বললেন, ব্যাপারটা কি? তেমন কিছু না, আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয় কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না। মেয়েকে মনে করিয়ে দিতে বলেছি, সে এমন চিৎকার দিয়েছে এখন মনে হচ্ছে বা কানে কিছু শুনতে পারছি না। গল্পটা কি বলুন শুনি। আজ থাক, আরেকদিন বলবো, একটু সময় লাগবে, লম্বা গল্প। আরেক কাপ চা দিতে বলুন, চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলির সামনে এসে বসলাম। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না। কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেক দিন থেকেই আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না। আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো এবং মনে করিয়ে দেওয়ার জন্য আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করে দেওয়ার পরেও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না, অজুহাত বের করছেন, বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছেন এই গল্প আপনি আমাকে বলেন। আপনার সাবকনশিয়াস মাইন্ডও আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন? আমি তা বুঝতে পারছি না। গল্পটা শুনলে বুঝতে পারবো। চা আসুক, চা খেতে খেতে আপনি বলা শুরু করুন। আমার সিগারেটও ফুরিয়েছে, কাউকে দিয়ে একটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাত খেতে গেলাম না, গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি, গল্পের ডিটেলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন। আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারবো। শুরু করুন। আমি শুরু করলাম, বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুলনাড়া? তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে। আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99 ভাগেরও বেশি। আর যদি এখনও হয়ে না থাকে তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো? 9টা বাজে। রাত 10:30টায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে, তবু যাব। এখন বলুন তো, জিন কফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করছেন? না। আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই। কে খুন করেছে? কে খুন করেছে তা আপনিও জানেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডও জানে বলেই সাবকনসিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনশিয়াস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। কে খুন করেছে? লতিফা। 2টি বাচ্চাই সে মেরেছে, তৃতীয়টিও মারবে। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে, ট্রেন যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলি বললেন, লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। পুরনো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না। ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করছে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয় চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফা শোনার কথা না। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি। এটাই স্বাভাবিক। এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে।
আমার এই যুক্তিকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে ফেলা হলো কুয়ায়। এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে এটা সে জানলো কিভাবে? জানলো কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তিকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। আপনাকে কি আরও যুক্তি দিতে হবে? আমার কাছে আরও ছোটোখাটো যুক্তি আছে। আর লাগবে না, শুধু বলুন কুয়ার উপরে টিনের ঝনঝন শব্দ হতো কেন? যে শুধু শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন। কুয়ার টিনটা না দেখে বলতে পারবো না। আমার ধারণা বাতাসি টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলা এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে অনেক ধরনের শব্দ হতে থাকে। রাত যতই গভীর হয় চারপাশ নীরব হতে থাকে, সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত। তাদের পরিবারের চাকর বাকররা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়। প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়। পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না। তার মনোবিকার ঘটে। পতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়। এই সময় মানবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে লোকটিকে প্রচণ্ড ভালোবাসে আর প্রচণ্ড ঘৃণাও করে। কী ভয়াবহ অবস্থা! মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয়। পছন্দ নয় বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, অজুর পানি দে, জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কবে? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকার এরকম হয়। সে নিজেকে ধ্বংস করতে চাইছে। নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরও কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। ধুন্দুলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছালাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে। কন্যাটি ভালো আছে। বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ভালো না, খুব খারাপ। কফিল তার সঙ্গে সঙ্গে আছে। কফিল বলছে 7 দিনের মাথায় মেয়েটাকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব। আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন। আমি বললাম, আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। কেন? যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে, সুস্থ থাকে। ইনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট, অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝতে পারি না। ওনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে, এজন্যে ওনাকে এনেছি। অবশ্যই আমি ওনার কথা শুনব, অবশ্যই শুনব। ইমাম সাহেবাদারা আমাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেওয়া হলো। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো যা শুনতে ভালো লাগবে না, তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বলল, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটির বিষয়ে কথা। বাচ্চাটি যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেজন্যই আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। বলেন, কি বলবেন? মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় লম্বা ঘোমটা। ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছে ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করেন? লতিফা জবাব দিল না, মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ, চোখের তীব্রতা এখন আর নেই, মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলী কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্য শিশুটিকে আপনি অন্যের কাছে দিন। সে যেন কিছুতেই আপনার সঙ্গে না থাকে। আমার যা বলবার বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। আজ তাহলে চাই, আমরা রাতেই রওনা হব। নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলী সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? হ্যাঁ, করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগমুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজে খানিকটা হলেও এই সন্দেহই করছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেওয়া যাক। এই গ্রামে রাত কাটাতে চাই না। ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না? না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন। শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিছে।
এবং সে খুব কাঁদছে। আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহেরবানি করে একটুখানি আসেন। আমরা আবার ঢুকলাম। বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলি কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার অনেক ভালো করবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, আর কোনো দিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিবৃত গলায় বললেন, জনাব, কিছু মনে করবেন না, লতিফা আপনার একটু শুয়ে দেখতে চায়। মিসির আলি হাত বাড়িয়ে দিলেন। লতিফা দু হাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল। নৌকায় উঠেছি। ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দেন নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী। যখন খুব মন খারাপ হয় তখন পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মসজিদটা আপনি নেন। আপনি নেবেন কিনা তা অবশ্য জানি না। অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম কি আপনার রাইখা যাবেন? হ্যাঁ, যাব। আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমাকে একবারই পাত্তা দেয়নি। মাঝে মাঝে মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। ভাই, যাই। এখন পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা সঙ্গিনী। মিসির আলি বললেন, গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে। বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো না, গুড় গুড় করে মেঘ ডাকছে। আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, আজ থাক, আরেকদিন শুনবো, রাত অনেক হয়েছে, বাসায় চিন্তা করবে। মিসির আলি হেসে ফেললেন। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন? বাসায় কে চিন্তা করবে? আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। আমি মিসির আলির পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্ত চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে পরিচিত, তবুও বিস্মিত হলাম। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে। সন্ধ্যাবেলায় সে স্যুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির আলির কাছে এসেছি, তবে এই ঘটনার কিছুই বলিনি। আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ঝগড়া হয়েছে বুঝলেন কি করে? অনুমানে বলছি। অনুমানটাই বা কী করে করলেন? আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন। গল্প করছেন এবং আমার গল্প শুনছেন। কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণে মনোবিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছেন? আপনি বললেন ভালো, কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল, অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম, আমার সঙ্গে 4টা ভাত খান। আপনি রাজি হয়ে গেলেন। আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই। আপনি একা একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে। এই সিদ্ধান্তে আসার জন্য শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর এইখানে শুয়ে ঘুমিয়ে পড়ুন। খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না, তাছাড়া বৃষ্টি নামলো বলি। এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন? না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে। তবে বাতাস ভারী, বৃষ্টির দেরি নেই বলে আমার ধারণা। বাতাস আবার হালকা ভারী কি? আছে, হালকা ভারী ব্যাপার আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় বাতাস হয় ভারী। সেটা আমি বুঝতে পারি মাথার চুলে হাত দিয়ে। জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন অন্যরকম। আপনার কাছে তো সবসময় আমার কাছে এমনই লাগে। মিসির আলি ঘর ফাটিয়ে হাসতে লাগলেন। ভাবটা এরকম যেন এর যে মজার কথা আগে শুনেননি। আমি বোকার মতো বসে রইলাম। অস্বস্তিও লাগতে লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্বস্তি থাকে, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মিসির আলি স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন। শো শো শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না। মিসির আলি এই বস্তু কোত্থেকে জোগাড় করেছেন কে জানে। কিছুক্ষণ পরপর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা। চায়ের কাপ হাতেই বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির আলি বললেন, আমার বেহেশতে যেতে ইচ্ছা করে না, কেন জানেন? জানি না। বেহেশতে যেতে ইচ্ছা করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই। এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া। তাপ বাড়বেও না, কমবেও না, অনন্তকাল একই থাকবে। কোনো মানে হয়? আপনি কি বেহেশ দোজক এসব নিয়ে মাথা ঘামান? না, ঘামাই না। সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান? হ্যাঁ, ঘামাই।
খুব চিন্তা করি, কোনো কুলকিনারা পাই না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছু নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে। কি? উদাহরণ দিন। সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারে না, মানুষ পারে। আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারে না, মানুষ কিন্তু পারে। সে সন্তানের জন্ম দেয়। আপনি তাহলে একজন নাস্তিক? না, আমি নাস্তিক না, আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে। ব্যাখ্যাতীত সব ঘটনা, যেমন স্বপ্নের কথাটাই ধরুন। সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটা ঘটনা। ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি। মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি। স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদিমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম। তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন, অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন। যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না। তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন, কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। যা তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করেছেন, মূল সমস্যায় পৌঁছতে পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না। যেমন একটা লোক স্বপ্ন দেখল হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার 2 দিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে বলে প্রিগনিশন ড্রিম। এর একটাই ব্যাখ্যা, স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যা সম্ভব নয়। কাজেই এ জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত। এমনও তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেছে। হতে পারে, প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে। তবে কাকতালীয় ব্যাপারগুলিকেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে। প্রিগনিশন ড্রিমের ক্ষেত্রে তা থাকে না। বুঝতে পারছি না, বোঝানো একটু কঠিন। আমি বরং স্বপ্ন সম্পর্কে একটা গল্প বলি, শুনতে চান? বলুন শুনি। ভৌতিক কিছু? না, ভৌতিক না, তবে রহস্যময় তো বটেই। আরেক দফা চা হয়ে যাক। হোক। কি ঠিক করলেন, থেকে যাবেন? বৃষ্টি কিন্তু বাড়ছে। আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলি চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন। গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্ন তথ্যের বই ছিল। কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত। ঘুম থেকে উঠেই বলতেন, ও মিসির, বইটা একটু দেখতো। আমি বই নিয়ে বসতাম। দেখ তো বাবা, গরু স্বপ্নে দেখলে কি হয়? আমি বই উল্টে জিজ্ঞাসা করলাম, কী রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো খেয়াল নাই। সাদা রঙের গরু হলে ধন লাভ, কালো রঙের গরুর রং হলে বিবাদ। কার সঙ্গে বিবাদ? তোর বাবার সাথে? লেখা নেই তো মা। মা চিন্তিত হয়ে পড়তেন। স্বপ্ন নিয়ে তার চিন্তার কোনো শেষ ছিল না। আরও কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন। একবার দেখলেন 2টা অন্ধ চড়ুই পাখি। খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় লেখা নেই, কবুতর দেখলে কি হয় লেখা আছে। মার কারণেই খাবনামা ঘাঁটতে ঘাঁটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল। স্বপ্ন বিশারদ হিসেবে আমার একটা নাম রটে গেল। যে যা দেখে আমাকে সে অর্থ জিজ্ঞেস করে। এই করতে গিয়ে জানতে পারলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার জিনিসও লক্ষ্য করলাম, যেমন অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব দুঃস্বপ্ন দেখে। বোকা মানুষদের স্বপ্নগুলি হয় সরল ধরনের। বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তির একটা স্বপ্ন প্রায়ই দেখে, সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো পোশাক আশাক, শুধু সেই পুরোপুরি নগ্ন, কেউ তা লক্ষ্য করছে না। এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? না। একটা স্বপ্নে আমি বারবার দেখি, পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি। খুব সহজ প্রশ্ন, সবগুলির উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে ঘন্টা পড়ে গেছে। এই স্বপ্নটাও খুব কমন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষা, প্রশ্ন দিয়েছে অঙ্কের, কঠিন সব অঙ্ক। বাদরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্ক। একটা বাদরের জায়গায় 2টা বাদর, একটা খানিকটা উঠে অন্যটা তার লেজ ধরে টেনে নিচে নামায়। খুবই জটিল ব্যাপার। বাঁশের সবটা আবার তৈলাক্ত না, কিছুটা তেল ছাড়া। সত্যিই কি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলছি। জটিল সব অঙ্ক ছিল, এইটুকু মনে আছে। যাই হোক, ছোটবেলা থেকে এইসব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন। দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা যেতে পারে। দুঃস্বপ্ন অ্যানালাইসিসের তিনি একটা টেকনিক বের করেছেন, যার নাম সুইনহার্ন অ্যানালাইসিস। সুইনহার্ন অ্যানালাইসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্ন একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের দিতেন না। আমাকে তিনি খুবই পছন্দ করতেন। সম্ভবত সে কারণেই সেই ফাইল ঘাটার সুযোগ হয়ে গেল। ফাইল পরে আমি হতভম্ব। ব্যাখ্যাতীত সব স্বপ্ন, ব্যাখ্যাতীত সব ব্যাপার।
একটা উদাহরণ দিই, নিউ ইংল্যান্ডের একটি 23 বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে, অস্বাভাবিক হাতের চেয়ে সরু লম্বা লম্বা আঙুল। হাতটার রং নীলচে খুব তুলতুলে। দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগলো। প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে। তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহার্ন রুগিনের মনোবিশ্লেষণ করলেন, অস্বাভাবিক কিছুই পেলেন না। মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করলো তার নাভিমূল ফুলে উঠেছে, এক ধরনের নন ম্যালিগ্যান্ট গ্রোথ হচ্ছে। 1 মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল। টিউমারটির মাথায় মানুষের হাতের আঙুলের মতো 5টি আঙুল। আমি মিসির আলীকে থামিয়ে দিয়ে বললাম, ভাই এই গল্পটা থাক, শুনতে ভালো লাগছে না, ঘেন্না লাগছে। ঘেন্না লাগার মতোই ব্যাপার, ছবি দেখলে আরও ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। ছবি দেখতে চান? জি না। পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম, পিএইচডি না করেই ফিরতে হলো। প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো। যে লোক আমাকে এত পছন্দ করতো সেই 20 নজরে দেখতে লাগলো। এমএস ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিংয়ের একটা ব্যবস্থা হলো। ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াই, স্বপ্ন সম্পর্কেও বলি। স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে। ছাত্ররা প্রায়ই এসে স্বপ্ন বলে যায়। ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। সাপে তাড়া করছে, আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছা ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কিছু কাজ করব। সেই ইচ্ছা সফল হলো না। দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই পাওয়া গেল না। আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে। বয়স 30-35। শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে। 2 কামরার একটা বাড়ি ভাড়া করেছে কাঁঠালবাগানে। বিয়ে করেনি, তবে বিয়ের চিন্তাভাবনা করছে। তার এক মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়েটিকে তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে উঠলাম। মুখ পণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবলেশহীন চোখ, যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই। ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিছুক্ষণ পরপরই চমকে উঠছে। সে ঘরে ঢুকে বিনা ভূমিকায় বলল, স্যার আপনি আমাকে বাঁচান। আমি ছেলেটিকে বসালাম, পরিচয় নিলাম। হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাতে খুব লাভ হলো বলে মনে হলো না। তার অস্থিরতা কমল না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না, খুব নড়াচড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? স্যার আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন দেখেন এমন মানুষ তুমি খুঁজে পাবে না। সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, আকাশ থেকে নিচে পড়ে যাওয়া, এগুলি খুবই কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন দুঃস্বপ্ন দেখে। ঘুমের অসুবিধা হলেও দেখে। তুমি শুয়ে আছো, মাথার নিচ থেকে বালিশ সরে গেল, তখন এরকম স্বপ্ন তুমি দেখতে পারো। শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পুরার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন পেটে গ্যাস হয় এবং সেই গ্যাসে বুক জ্বালাপোড়া করে, তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। স্যার আমার স্বপ্ন এরকম না, অন্যরকম। ঠিক আছে, গুছিয়ে বলো, শুনে দেখি কীরকম। ছেলেটি সঙ্গে সঙ্গে কথা শুরু করলো। মুখস্থ বলে যাবার মতো বলে যেতে লাগলো। মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল দিয়েছে। কথা বলার সময় আমার চোখের দিকেও তাকালো না। যখন প্রশ্ন করলাম তখনও না। প্রথম স্বপ্নটা আমি দেখি বুধবার রাতে 11টার দিকে ঘুমোতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নেই, শোয়ামাত্র ঘুমিয়ে পড়তে পারি। সে রাতেও তাই হলো। বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখেছি। কি করে বুঝলে শোয়ামাত্রই স্বপ্ন দেখেছ? জেগে উঠে ঘড়ি দেখেছি 11টা 10। স্বপ্নটা বলো। আমি দেখলাম খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শো শো শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না, ওদের কথা শুনতে পাচ্ছি না। হাসির শব্দ শুনছি, একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি। বুড়া মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবছাভাবেও দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। চারদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম। মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না। অথচ তাদের কথা শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল, বাতাসের শো শো শব্দও বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন আসছে। তার ভয়ে সবাই চুপ করে গেছে। আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগলো, এক ধরনের অন্ধ ভয়। তখন শ্লেষায় জড়িত মোটা গলায় কি একজন বলল, ছেলেটা তো দেখে এসেছে, মেয়েটা কোথায়? কেউ জবাব দিল না। হঠাৎ চারদিকে সাড়া পড়ে গেল। একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে এসেছে, মেয়েটা এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18-19।
এলোমেলোভাবে শাড়ি পরা, লম্বা চুলগুলি ছেড়ে দেয়া, বাতাসে উঠছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত ধরে কাপা গলায় বলল, আমার ভয় করছে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমার নাম নার্গিস। আপনি যা দেখছেন তা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। একটু পরেই বুঝবেন। আগেই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতেই বলল, আপনি কিছু মনে করবেন না, আমার ভয় লাগছে বলে আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায়। এরা কারা? জানি না, কিচ্ছু জানি না। আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি, যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না। মেয়েটি হাঁপাতে শুরু করলো, আর তখনই সেই ভারী এবং শ্লেষা ঝরানো কণ্ঠ চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো। চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো, চারদিকে তীব্র আলো, এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম। এরা এরা মানুষ না, অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতো, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো। আমার কানে বাজতে লাগলো, দৌড়াও দৌড়াও। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে। সেই মাঠে কোনো ঘাস নেই। সমস্ত মাঠময় অযুত নিযুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। চিৎকার করে উঠলাম, আর তখনই ঘুম ভেঙে গেল। দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে। এই তোমার স্বপ্ন? জি। দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক 1 মাস পর। সেই মেয়েটিও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি। একই স্বপ্ন না একটু অন্যরকম? একই স্বপ্ন। দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে? জি। প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল দ্বিতীয়বারও হলো? জি। দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে, তুমি আগে এসে অপেক্ষা করছিলে? জি না, দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল, আমি পরে এসেছি। দ্বিতীয়বারের স্বপ্ন তুমি রাত কটায় দেখেছ? ঠিক বলতে পারবো না, তবে শেষ রাতের দিকে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হলো। দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলায় লোকটি কথা বলল? জি। পানি খাবে? পানি এনে দিব? জি স্যার, দিন। ঘুম ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পায়ে ব্লেডে কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই না? জি স্যার। আপনি কি করে বুঝলেন? তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। তাছাড়া তোমার পা স্বপ্নে দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। 18-19 বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে। আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতা খুলে ফেলল, মোজা খুলল। আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা। এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে আমি ভাবিনি। লোকমান ক্ষীণ গলায় বলল, এটা কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে। ধরো তোমার একটা আঙুল পুড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছাবে তখন তুমি তীব্র ব্যথা পাবে। ইনভার্ট রিয়াকশনে কি হয় জানো? আগে মস্তিষ্কে আঙুল পোড়ার অনুভূতি পায়, তারপর সেই খবর পৌঁছায় আঙুলে। তখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে। স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে, সেখান থেকে ইনভার্ট রিয়াকশনের শরীরে তার প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্নে দেখত তার হাতকে কে যেন পিন ফুটাচ্ছে। ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে, তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়াকশনের সম্ভব হলে আমার মনে হয় না। তাহলে কি? আমি বুঝতে পারছি না। 1 মাস পর পর আমি স্বপ্নটা দেখি, কারণ পায়ের ঘা শুকাতে 1 মাস সময় লাগে। আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি এখন একটা কাজ করবে, ঘুমোতে যাবে জুতা পায়ে দিয়ে। স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয়, তোমার পায়ে থাকবে জুতা। ব্লেড তোমাকে কিছু করতে পারবে না। সত্যি বলছেন? আমার তাই ধারণা। আমার মনে হচ্ছে জুতা পরে ঘুমোলেই তুমি স্বপ্নটা আর দেখবে না। লোকমান ফকির চলে গেল। খুব ভরসা পেল বলে মনে হয় না। আমি তাকে বলে দিয়েছিলাম 1 মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে। সে এলো 1.5 মাস পর। তার মুখ আগের চেয়েও শুকনো, চোখ ভাবলেশহীন, অর্থ মানুষের মতো হাঁটছে। স্বপ্ন দেখেছ? জি না। জুতা পায়ে ঘুমোচ্ছ? জি স্যার, জুতা পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না। তাহলে তো তোমার রোগ সেরে গেল, এত মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছো, সমস্যাটা কি?
মেয়েটার জন্য মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে। এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায়। নিজের জন্য কিছু না, মেয়েটার জন্য খুব কষ্ট হয়। স্যার আমি ঠিক করেছি জুতা পরবো না, যা হবার হবে। নার্গিসকে একা একা যেতে দিব না, আমি থাকবো সঙ্গে। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। এত চমৎকার একটা মেয়ে, আমি স্যার থাকবো তার সঙ্গে। সেটা কি ভালো হবে? জি স্যার হবে, আমি তাকে ছাড়া বাঁচব না। সে কিন্তু স্বপ্নের একটা মেয়ে, সে স্বপ্নের মেয়ে নয়। আমি যেমন সেও তেমন। আমরা দুজনেই পৃথিবীতেই বাস করি। সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে, তার পায়ে ব্লেডের কাটা। আমি যখন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয়ই ভাবে। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। গল্পটি এখানেই শেষ। এই পর্যন্ত শেষ মানে? আরে শেষটা কি? আমি চেঁচিয়ে বললাম। শেষটা আমি জানি না। ছেলেটি ক্ষতবিক্ষত পানি একবার এসেছিল, সে বলল জুতা খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে মেয়েটির দেখা পায়। তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। একসময় মানুষের মতো জন্তুগুলি চেঁচিয়ে বলে দৌড়াও, তারা দৌড়াতে শুরু করে। ছেলেটি আপনার কাছে আসেনি? জি না। ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কিছু জানেন? না জানি না, তবে অনুমান করতে পারি ছেলেটি জানে জুতা পায়ে ঘুমোলে এই দুঃস্বপ্ন সে দেখবে না। তারপরেও জুতা পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে, প্রেমে না পড়লে তা বোঝা যায় না। ছেলেটির পক্ষে জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না। সে বাকি জীবনে কখনো জুতা পায়ে ঘুমোবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না। দুঃস্বপ্ন হলেও এটি সে সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন। আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে পৃথিবীতে সত্যি সত্যি আছে? আমি জানি না। রহস্যময় পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি। তবে মাঝে মাঝে আমারও কেন যেন এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। আরেক দফা চা হবে? পানি কি গরম করবো নাকি?